ও ওর মাকে নিতে এসেছে। তো আমার মা নিজেও বহুবার আত্মহত্যা করার চেষ্টা করেছে। কাঁচা রক্তের গন্ধ যেরকম হয় না, আসতে বিকট গন্ধ। ডেইলি ওই ঘরটায় রোজ ওই নারকেল গাছটার সাথে কথা বলা। গাছ থেকে বসে কেউ কাঁদছে, কেউ গাছের ডালটাকে নাড়া দিচ্ছে। আমি দেখছি যে আমার বাবা যেখানে বসেছিল সে সেখান থেকেই উঠে দাঁড়ালো। আমার বাবা কিন্তু বসে আছে। ওদের বাড়িটা হচ্ছে কবরস্থানের উপরে। তার সকালের রূপের সাথে না মানে রাতের রূপের মানে কোনো মিল থাকতো না। আমি এখানে থাকতে পারছি না, কাঁদছে। তুমি আমার সাথে চলো মা, আমি থাকতে পারছি না। আমার বাবা এমনি প্রস্তাব, ওখানে শিফট করার পর দেখি ধীরে ধীরে প্রচন্ডভাবে অ্যালকোহল অ্যাডিক্টেড হয়ে পড়ছে। যেই পিণ্ডটা দান করলো সমস্ত কিছু স্টপ, কোনো কান্না নেই, কোনো সাউন্ড নেই। পুরো লাল চোখ জল জল করছে। মার্ডার করা হয়েছে, তাকে মেরে দেওয়া হয়েছে, মানে প্ল্যান মাফিক। আমি এরকম করতে চাই না, ও আমাকে দিয়ে এগুলো করাচ্ছে। পুরো বডিটা গলে গেছিল, মানে ওর বেডরুম থেকে হঠাৎ করে দরজাটা খুলে গেল। আমার বাবা সিলিং ফ্যান থেকে, এই আমি এখন ট্রেনে ঝাঁপ দিতে যাচ্ছি, ছাদ দিয়ে কেউ লাফাচ্ছে, কেউ দৌড়ে যাচ্ছে, দরজা কন্টিনিউ নক হচ্ছে। মেরে ফেলে দেব। Curiofite presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে তুমিও। কিউরিওফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের থার্সডে স্পেশাল একটা মারাত্মক হরর পডকাস্টে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি কৌস্তভ। আজকের এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছে নাকতলা থেকে দিয়া। নাকতলার এমন একটা বাড়ি যে বাড়িতে দিয়া তার বাবা মার সাথে থাকতো, সেখানে সে এমন কাউকে একটা দেখতে পেত, একটা ছায়া যার সাদা দাঁত এবং সেই সাদা দাঁতের মাঝখানে 4টি সদন্ত রয়েছে। এছাড়া একটা রক্ত পচা গন্ধও পেত সে যখন সে সেই এন্টিটিটাকে দেখতে পেত। তার বাবার এই বাড়িতেই আস্তে আস্তে এমন বিষক্রিয়া শুরু হয় যা ওদের লাইফকে ছাড়খাড় করে দিয়েছে। ঘটনাটা শেষ অবধি শুনলে ঘটনার যে ভয়াবহতাটা রয়েছে সেটা আপনারা অনুভব করতে পারবেন। আর হ্যাঁ, কিউরিওফাইটের আজকের এই ঘটনাটা আপনারা কোথা থেকে শুনছেন সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারাও যদি আপনাদের জীবনে ঘটে যাওয়া এরকম সত্যি ভৌতিক ঘটনা, এরকম প্যারানর্মাল এক্সপিরিয়েন্স আমার সাথে কিউরিওফাইটেরই একটি ঘোস্টলি কল রেকর্ডিংয়ে শেয়ার করতে চান, তাহলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে 7555182448 এই নাম্বারটি আপনারা ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনেও পেয়ে যাবেন। তাহলে আর অপেক্ষা কিসের, নিজের ঘটনা কিউরিওফাইটে শেয়ার করুন। আপনার ঘটনা জানার জন্য অধীর আগ্রহে ওয়েট করে থাকবো আমি কৌস্তভ। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের ঘোস্টলি কল রেকর্ডিং। ঘড়িতে বেলা 3টে। আপনারা শুনছেন কিউরিওফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং। আপনাদের আজকের হরর ডোজ। হ্যালো দিয়া। হ্যাঁ কৌস্তব, কেমন আছো? আমি ভালো আছি, এখন ভালো আছি। ওকে, বিষয়টা হচ্ছে তুমি নাকতলাতে একটা বাড়িতে থাকতে। হ্যাঁ, এবং সেই বাড়িতে তোমাদের সাথে বেশ কিছু এমন ঘটনা ঘটে, তোমার মনে হয়েছে যে এই বাড়িটা, নাকতলার এই পার্টিকুলার বাড়িটা তোমার বাবাকে স্লো পয়জন করেছে, একটা বিষক্রিয়া ঘটেছে এই বাড়িতে থাকার কারণে। যে মানুষটা কখনো মদ ছুতেন না তিনি চরম পরিমাণে অ্যালকোহলিক হয়ে যান এবং তুমি আস্তে আস্তে তোমার বাবাকে হারিয়ে ফেলো এবং তার হয়তো প্রাণে মৃত্যু ঘটে। এবং এই বাড়িতে তুমি একটা ছায়া দেখতে পেতে, সেই ছায়াটার দাঁত দেখা যেত এবং ছায়াটাকে যখনই দেখতে পারতে তখন রক্তের একটা গন্ধ আসতো তার কাছ থেকে। কি ঘটেছিল না ঘটেছিল একদম শুরু থেকে আমি জানতে চাই তোমার কাছে দিয়া, কি ঘটেছিল, তোমার ঘটনাটা আমাদের সাথে শেয়ার করো। আচ্ছা,
তো কৌস্তবকে অনেক অনেক থ্যাঙ্কস জানাতে চাই, মানে আমার লাইফের এই এক্সপিরিয়েন্সটা সকলকে শেয়ার করার সুযোগ করে দেওয়ার জন্য, মানে আমার এই সিচুয়েশনটা বোঝার জন্য। কারণ অবভিয়াসলি আজ যদি ঘটনাটা তোমারও মানে মনে সাড়া না জাগাতো, তাহলে হয়তো তুমি শেয়ার করতে না আমাদের কিউরিওফাইড সদস্যদের সাথে। তো তোমাকে অনেক অনেক থ্যাঙ্কস। যাই হোক, তো এবার আসল প্রসঙ্গে আসি। তো তোমাকে যেরকম বলেছিলাম, মানে আমার বাড়ি, মানে আমি জন্মেছি হচ্ছে রাসবিহারীতে। রাসবিহারীতেই আমার পৈতৃক ভিটে। তো পরবর্তীকালে আমাদের ফ্যামিলি ভাগ হয়ে যায়। ফার্স্টে আমরা সন্তোষপুরে ভাড়া থাকি, দেন ফ্ল্যাট কিনি নাকতলায়। নাকতলা বান্টি সিনেমা হল, মানে রথতলা যেতে দেখবে একটা বান্টি ব্রিজ পড়ে, আচ্ছা, হ্যাঁ বান্টি সিনেমা হল। তো ওইখানে বিধানপল্লী নামের একটা জায়গায় ফ্ল্যাট কিনি, মানে গীতাঞ্জলি মেট্রো স্টেশনের একদম কাছে। তো আর আমার লাইফের মোস্ট ডেঞ্জারাস ফেজটা মানে আমি ওখানেই কাটাই। আচ্ছা, তো বলে রাখি, সব রকমের ঘটনার সূত্রপাত যেহেতু আমার বাবাকে দিয়ে, তো বাবার বিষয়ে খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়ে রাখি। সেটা হলো, আমার বাবা একদমই অ্যালকোহল হেট করতেন, মানে একদমই পছন্দ করতেন না। মানে যারা অ্যালকোহল, মানে যারা মদ খেত তাদেরকেও সহ্য করতেন না। মানে সেই মানুষটা যে কিভাবে ধীরে ধীরে মারাত্মক রকম অ্যালকোহল অ্যাডিক্টেড হয়ে পড়েন, তা সত্যি ভাবলে অবাক লাগে। মানে কি হতো, ফার্স্টের দিকে অকেশনালি ড্রিঙ্ক করতেন, দেন ধীরে ধীরে অ্যাডিকশনটা বাড়তে বাড়তে আর ওই বাড়িতে তো মানে যাচ্ছে তাই পর্যায়ে চলে যায়। বাট ওই আমার বাবার অ্যালকোহল অ্যাডিক্টেড হওয়ার উইকনেসটাই কিন্তু মেনলি কাজে লাগানো হয়। অ্যাজ কি আমরা সকলেই অত বিস্তর জানি যে কোনো নেগেটিভ এনার্জি উইকেস্ট সোলটাকে খোঁজে, আর মেইন কালপ্রিট কিন্তু আমাদের ওই বাড়িটা। আচ্ছা, তো এইবার আসি ওই বাড়িটার প্রসঙ্গে। ফ্ল্যাটটা তৈরি হওয়ার পর প্রমোটারের মাধ্যমে আমরাই ফার্স্ট ওই ফ্ল্যাটটা, সেকেন্ড ফ্লোরটা, মানে 3 তলার ফ্ল্যাটটা কিনি। আচ্ছা আচ্ছা। ফ্ল্যাটটা জানো তো মানে এমনি বেশ স্পেশিয়াস আর বেশ সুন্দর, বাট ফ্ল্যাটটা বেশ অদ্ভুত ছিল। মানে ফ্ল্যাটটার অ্যাম্বিয়েন্সটা, লোকেশনটা আগে তোমায় একটুখানি বলি, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। ফ্ল্যাটটার বাঁ দিকে ঘন জঙ্গল, আর পিছনের দিকে একটা শিডিউলড ট্রাইব, বা বলতে পারে আদিবাসীদের একটা বস্তি ছিল, পাশে একটা ডোবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আমি যে সময়ের কথা বলছি তোমায়, সেই সময়ের মানে এরকম, মানে লোকেশনটা কিছুটা এরকম ছিল। যে কোন সময়ের কথা বলছো? এটা মোটামুটি তোমার 2005-06 সালের ঘটনা। আচ্ছা। তো আর ডান দিকে এমনি তোমার লোকজন, বাড়িঘর সব ছিল, কিন্তু ডান দিকটায় কিন্তু কোনো প্রবলেম হতো না কৌস্তব। প্রবলেমেটিক তো ছিল যেদিকে জঙ্গল আর সেই আদিবাসী বস্তি ও ডোবাটা ছিল। আর ওই পোর্শনটুকুতে পড়তো হচ্ছে আমাদের বাড়ির ডাইনিং স্পেস, কিচেন আর স্টাডি রুম। এতগুলোর মধ্যে ওই স্টাডি রুমটা ছিল হচ্ছে সব থেকে বেশি প্রবলেমেটিক। বাট ফার্স্টের দিকে সেইভাবে ফিল করতাম না, বুঝতেই পারছো বয়সটাও খুব অল্প ছিল। বাট যত দিন যায় মানে বাড়ির ওই জায়গাগুলো প্রচন্ড রকম নেগেটিভ হতে থাকে। তোমার বয়স কত তখন 2005-এ? আমার তখন তোমার ওই হবে 9-10 বছর বয়স। আচ্ছা, মানে খুবই ছোট, কিন্তু এখনো মানে সেই স্মৃতি মানে আমার একদম পরিষ্কার মনে আছে। মানে এতটাই মানে আমি ওই ইনসিডেন্ট গুলো ফিল করতে পেরেছিলাম। মানে মনে হতো যেন সবকিছু খারাপ ওখানে মানে বাসা বেঁধে রয়েছে, আর বাড়িটা যেন মানে ভীষণ ভীষণ, মানে ওই বাড়িটা যেন মানে আমার বাবাকে পুরোপুরি স্লো পয়জনিং করে ফেলছে। মানে এতটাই ধীরে ধীরে জিনিসটা ওয়ার্স হতে থাকে। আমার বাবা এমনি প্রস্তাব ওখানে শিফট করার পর দেখি ধীরে ধীরে প্রচন্ড ভাবে অ্যালকোহল অ্যাডিক্টেড হয়ে পড়ছে। আর বাড়াবাড়িটা আমি মানে খেয়াল করেছি স্টার্ট হয় কবে থেকে, যেদিন মানে আমার বাবা আমার স্টাডি রুমে ড্রিঙ্ক করা শুরু করলো। আমি ওখানে পড়তাম না, বেডরুমে পড়তাম। স্টাডি রুমে একটা ডেস্ক ছিল, তো ওখানে বইপত্র রাখা থাকতো, তো বইপত্র ওখান থেকে নিয়ে গিয়ে বেডরুমে গিয়ে পড়তাম। তো সেই স্টাডি রুমের ঠিক পিছন দিকে একটা নারকেল গাছ ছিল কিছুটা ডিস্টেন্সে।
আমি একদিন দেখছি বাবা ওটাকে প্রণাম করছে, নারকেল গাছটাকে। হ্যাঁ। স্টাডি রুমের পিছন দিকটা বলতে কোথায় বলতো, মানে যেদিকে আদিবাসী গ্রাম আর ওই ডোবাটা ছিল, মানে আদিবাসী বসতিটা যেখানটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপর থেকে শুরু হলো ডেইলি ওই ঘরটায় রোজ ওই নারকেল গাছটার সাথে কথা বলা। নারকেল গাছের সাথে কথা বলতো? হ্যাঁ হ্যাঁ, নারকেল গাছটার সাথে কথা বলতো। এমন না কিন্তু কৌস্তব যে ডেইলি খুব ড্রিঙ্ক করছে, মানে ধরো তেমন আহামরি ড্রিঙ্কও করেনি, তাও কথা বলছে, গান গাইছে। আমার বাবা এমনি গান গাইতেন, রফির গান গাইতেন, মোহাম্মদ রফির গান গাইতেন, অনেক স্টেজ শো করেছেন। মানে খুবই গুণী একজন মানুষ। মানে সে যে কিভাবে এরভাবে তিলে তিলে শেষ হয়ে গেল মানে ভাবা যায় না। খুব লয়াল, খুব ট্রু জেন্টলম্যান যাকে বলে, পোলাইট, সফট স্পোকেন, লাভিং অ্যান্ড কেয়ারিং পারসন। মানে এর চাইতে মানে আর কি বলবো বলো, মানে একজন আইডিয়াল পুরুষ মানুষ যাকে বলা চলে আর কি, সেরকম একজন মানুষ। তার সকালের রূপের সাথে না মানে রাতের রূপের মানে কোনো মিল থাকতো না কৌস্তব। আচ্ছা, তুমি চিন্তা করতে পারবে না, মানে মারাত্মক ড্রিঙ্ক করা শুরু করলো, মায়ের সোনা গয়না সব বেচে দিল। রোজ রাতে একটা আতঙ্ক হয়ে গেছিল যে না জানি আজ বাবাকে কি অবস্থাতে দেখবো, না জানি আজ কি খবর পাবো। প্রায় শুনতাম বাবা ড্রেনে পড়ে গেছে, কখনো কখনো শুনতাম পকেট পারি হয়েছে, কখনো কখনো শুনতাম অ্যাক্সিডেন্ট হয়েছে। তখন তোমার বান্টি ব্রিজ, আমি জানি না তুমি জানো কিনা, কিন্তু তখন বান্টি ব্রিজ মনে হতো যেন কোনো পাহাড়, মানে ওখান থেকে ছিটকে পড়েছে আদিগঙ্গার খালে। মানে বুঝতে পারছো তো কি ডেঞ্জারাস। আর মানে লেগেই থাকতো আমার বাবার সাথে কিছু না কিছু অ্যাক্সিডেন্ট, কিছু না কিছু প্রাণহানিকর, মানে কিছু না কিছু লেগেই থাকতো। এই যে নারকেল গাছটার সাথে কথা বলতো, কি কথা বলতো শুনতে পেয়েছো কখনো? হ্যাঁ, মানে নর্মাল কথা বলছে, ঠিক যেমন কোনো বন্ধুর সাথে কেউ কথা বলে, ঠিক একদম ক্যাজুয়ালি হাসছে, মানে হাসতে হাসতে কথা বলছে, মাঝে মাঝে কাঁদতো। মানে আমরা না অ্যাকচুয়ালি যেটা হয়, যেহেতু সে অ্যালকোহল অ্যাডিক্ট ছিল, তো যে কেউ ভাববে যে মাতাল মানুষ, সে তো যা ইচ্ছে তাই করতেই পারে, মানে সে তো যা ইচ্ছে তাই মানে করে, মাতালরা তো ওরকমই করে। বাট শুধুমাত্র কি বলতো, মানে ড্রিঙ্ক করলে তো মানুষের ক্যারেক্টারিস্টিক্স বদলে যায় না। মানুষ যেরকম সে তো সেরকমই থাকবে। হ্যাঁ, সে হয়তো অনেক কিছুই করবে, কিন্তু তার তো মানে চারিত্রিক পরিবর্তন হতে পারে না। মানে মা মাঝে মাঝে আমায় বলতো যে যা দেখে আয় উপরে চিলে কোঠায় তোর বাবা বসে আছে কিনা। তো কারণ বাবা মাঝে মাঝে না বুঝতে পারতো না, মানে একদম টপ, মানে টপে চলে যেত, মানে একদম আমাদের রুফ টপে চলে যেত, তো ওখানে চিলে কোঠায় বসে থাকতো। তো আমাকে মা পাঠিয়েছে একদিন। তো আমার না মানে কৌস্তব, মানে যখনই মা ওটা বলতো, তো আমার মানে একদম মানে ঠোঁট মুখ পুরো মানে সাদা হয়ে যেত ভয়ে। মানে আমার পা চলতোই না, উঠতোই না উপরের তলায়। তার একটা কারণ হলো, ফার্স্ট যখন একবার এরকম ভাবেই মানে আমার বাবা চিলেকোঠায় বসেছিল, আমি কি দেখেছি, আমি দেখছি আমার বাবা মাথা নিচু করে বসে আছে, ঠিক আছে, মানে আলো আধারি জায়গা, মানে উপরে লাইট নেই, তো আলো আধারি জায়গা অল্প অল্প দেখতে পাচ্ছি। বাবা গোঙাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, ঠিক বাবা যেখানে বসেছিল আর একজনও বসেছিল তোমার বাবার সাথে। বাবার সাথে কিনা জানি না কৌস্তব, কারণ আমি দেখছি যে আমার বাবা যেখানে বসেছিল সে সেখান থেকেই উঠে দাঁড়ালো, আমার বাবা কিন্তু বসে আছে। একটা প্রকাণ্ড ছায়া মূর্তি, সে উঠে দাঁড়ালো। আমার বাবার গোঙানোটাও কিন্তু তখনই থেমে গেল কৌস্তব। আচ্ছা, মানে সে জাস্ট উঠে দাঁড়ালো, আমি তার সেই সাংঘাতিক রূপ দেখে আমি মানে পুরো ফ্রিজ হয়ে গেছি, আমি পুরো দাঁড়িয়ে একদম আমি থতমত খেয়ে দাঁড়িয়ে গেছি। মানে আমি বুঝতে পারছি না যে কি করব, আমি যেটা দেখছি সেটা সত্যি দেখছি নাকি না আমি কোনো স্বপ্ন দেখছি। আমি মানে দেখছি একটা মানে চোখ পুরো জলজল করছে, পুরো লাল চোখ জলজল করছে, আর একটা অদ্ভুত বাজে বিশ্রী একটা গন্ধ ছাড়ছে, মানে একটা মানে রক্তের গন্ধ, কাঁচা রক্তের গন্ধ যেরকম হয় না, ঠিক সেরকম গন্ধ ছাড়ছে মানে আমার বাবার।
যেখানে বসে আছে সেখান থেকে, মানে আমি এত দূর থেকে পাচ্ছি, মানে আমি সিঁড়ির এক ধাপ নিচে ছিলাম, আমি ওখান থেকে মানে এই গন্ধটা পাচ্ছি। আর মানে ওই সাংঘাতিক রূপ আমি সেই একবারই দেখেছি। সে সঙ্গে সঙ্গে জাস্ট আমাকে দেখে যেন আমার মনে হলো সে সঙ্গে সঙ্গে সে ওখান থেকে সরে গেল। মানে ওই ছায়াটার কথা বলছো? হ্যাঁ, ওই ছায়াটা মানে সিলিং ছুঁই ছুঁই, মানে এতটাই প্রকাণ্ড একটা ছায়ামূর্তি। আমি যথারীতি নিচে মানে হন্তদন্ত হয়ে নেমে আমি আমার মাকে বোঝানোর চেষ্টা করলাম যে মা আমি এরকম এরকম দেখেছি। এবারে বুঝতেই পারছো আমার বয়সটাও অল্প, মা ভাবছে, মা এমনি তো এই সমস্ত বিশ্বাস করে না, তো মা ভাবছে যে কি না কি বানিয়ে বলছি আমি। তো মা যথারীতি আমাকে বিশ্বাস করেনি, ভাবছে বোধহয় কি হরর সিনেমা দেখেনি আর এই সমস্ত মানে ভুল ভ্রান্তি বকছে। মানে ওই জিনিসটা হওয়ার পর থেকে যতবারই আমার মা বলতো যে উপরে গিয়ে দেখ, ততবারই মানে আমার প্রচন্ড ভয় লাগতো, মানে আমি পারতামই না, আমার পাই চলতো না। ওই জিনিসটা দেখার পর মানে সেটাই কিন্তু শেষবার ছিল না যে আমি তাকে দেখেছি। আচ্ছা, আমি পরেও দেখেছি, মানে মানে আমি ফার্স্টে কি বলতো নিজে নিজে যা এক্সপিরিয়েন্স করতাম না সেটা আমি নিজেও বিশ্বাস করতাম না, আর আমি কাউকে বোঝাতেও পারতাম না। মা বিশ্বাস করতো না, মাকে যে আমি বলবো, আমি জানি যে মা বিশ্বাস করবে না। প্রথমে যখন আমি দেখতাম যে না মা বিশ্বাস করছে না, তো প্রথমত আমি এই এক্সপিরিয়েন্স গুলো চুপচাপ নিজের মধ্যেই রাখতাম, কাউকে বলতে পারতাম না। দেন কৌস্তব কি হলো, বাবা ওই রুমটা ছাড়া আর কিছু ভাবতে পারতো না। ওই রুমটাতে ড্রিঙ্ক করতো, ওই জানলার সামনে দাঁড়িয়ে কথা বলা দিন দিন আরো বাড়তে থাকলো, গান গাইতো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গান গাইতো, হাসতো, কাঁদতো, রাগ দেখাতো, কখন খেতো জানতাম না। এদিকে আমার বাবার হাই ডায়াবেটিস ছিল, কখন মানে ইনসুলিন নিত জানতাম না। মানে আমাদের সাথে ইন্টারাকশন একদমই কমে গেল, এমনকি ওই রুমেই ঘুমানো শুরু করলো, মানে ওই ছোট্ট একটা রুম, ওখানেই মানে বাবা ঘুমানো শুরু করলো রাতে। মানে প্রায় বলতো কৌস্তব, একদিন কি হয়েছে, আমাকে বাবা ডেকে নিয়ে এসে বলছে যে ওই যে মা দেখ, প্রণাম কর প্রণাম কর প্রণাম কর। আমি জিজ্ঞেস করলাম কাকে? বলছে ওই তো ওই যে, বলে ওই নারকেল গাছটাকে দেখাচ্ছে। মাকে বলতাম, মা বিশ্বাস করতো না, মা বলতো বাবার তো হুঁশ থাকে না, বাবার কথায় বার্তা দিবি না। তো এরকম মানে চলতেই থাকলো, মানে রীতিমতো কি বলতো ইন্ট্রোডাকশন করাচ্ছে যেন যে এই যে আমার মেয়ে, হ্যাঁ এটা আমার মেয়ে দেখো বলে, এরকম মানে ইন্ট্রোডাকশন করাচ্ছে। বাস ওই কৌস্তব যেই ওই ইন্ট্রোডাকশনটা করালো না, এরপর থেকে আমার শুরু হলো জীবনের আর এক বিভীষিকা। রোজ মাঝরাতে আমার মনে হতো আমার বুকের উপর পা দিয়ে কিছু দাঁড়িয়ে আছে, রোজ মাঝরাতে এরকম আমার মনে হতো। আর আমি চোখ খুলে দেখতাম সেই প্রকাণ্ড ছায়ামূর্তি, সেই চোখ, সেই মানে গন্ধ, সেই বিকট বিশ্রী গন্ধ। আর আমি জাস্ট কিছু বলতে পারতাম না। আমি মানে আমার পাশেই মা শুয়ে আছে, কিন্তু আমি মাকে আমি ডাকতে পারছি না, আমি কিচ্ছু বলতে পারছি না, আমি পুরো ফ্রিজ হয়ে গেছি। আমি চোখ খুলে জাস্ট দেখছি, মানে আমি মাথা গা কিচ্ছু নাড়াতে পারতাম না, হাতটাও না, যে কোনোভাবে মায়ের গায়ে হাতটা ফেলবো সেটাও পারছি না। মানে আমি 2 ঘন্টা শুতাম, মানে 4 AM to 6 AM 2 ঘন্টা শুতাম, কারণ আমার সকালে স্কুল থাকতো, মর্নিং স্কুল ছিল। মানে আমার মানে শরীর একদম সাথ দিত না, মানে আমি দিন দিন মানে আধমরা হয়ে গেছিলাম, মানে মেন্টালি বলো ফিজিক্যালি বলো, সারা রাত ওরকম তুমুল অশান্তি। তারপর মানে ওরকম শুচ্ছি যখন, ওরকম মানে পড়াশোনায় গ্রেড নেমে যাচ্ছে, স্কুলে র্যাগিং হচ্ছে, টিচাররা সাপোর্ট করছে না, মানে সমস্ত দিক থেকে না মানে আমার মানে মেন্টালি আমি মানে সাংঘাতিক একটা মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ভীষণ মানে আমার সিচুয়েশন দিন দিন ওয়ার্স হতে থাকলো। তো আমি মানে কাউকে কিছুই বলতাম না, একদমই মানে চুপ হয়ে গেলাম, কারণ আমি জানতাম যে কাউকে বললে কেউ বিশ্বাস করবে না।
এরকম প্রায় হতে থাকলো আমার সাথে, এরকম প্রায় মানে ঘন ঘন হতে থাকলো। মানে আগে মাঝে মাঝে দেখতে পাচ্ছ এন্ট্রিটাকে দেখতে পাচ্ছি, আর সেম ওইটাই হচ্ছে কৌস্তব, আমার বুকে পাড়া দিয়ে সেই এন্ট্রিটা দাঁড়িয়ে আছে। মানে আমি নিঃশ্বাস নিতে পারছি না, না আমি কাউকে কিছু বলতে পারছি না, আমি হাত পা ছুটতে পারছি, কিচ্ছু করতে পারছি না। মানে এরকম লাগাতার হতে থাকে। এবার কি বলবো কৌস্তব, মানে আমার মানে বাবা এমন একজন মানুষ ছিলেন যে আমার মানে খুব অল্প বয়সে আমার পিরিয়ডস হয়, তো আমার বাবা এমন একজন মানুষ, মানে সেই সময় সে আমাকে মানে বলে, বোঝায় যে মেয়েদের এটা হয় বাবা, ঠিক হয়ে যাবে, তুই চিন্তা করিস না। মানে সে একটা এমন একজন মানুষ ছিলেন, মানে এখন এই জিনিসগুলো নিয়ে আলোচনা করা ছেলেদের সাথে খুব একটা ক্যাজুয়াল ব্যাপার, তখন একটা ট্যাবু ছিল, কিন্তু সে এমন একজন মানুষ ছিল যে সে আমাকে মানে অত্যন্ত লিবারেল ছিলেন একজন। হ্যাঁ একদম একদম সত্যি তাই, খুবই লিবারেল একজন মানুষ ছিলেন। মানে আমি না মানে সত্যি মানে কি বলবো তোমাকে, মানে সকালে যিনি বাড়ি থাকতেন কৌস্তব, সে আমার বাবা। মানে যিনি রাতে আমি যাকে দেখতাম সে আমার বাবা নন। কারণ দেখো আমি মানছি যে ড্রিঙ্ক করলে মানুষ অনেক কিছুই করে, বাট এটা তো মনে হয় যে এটা ওই মানুষটাই ড্রিঙ্ক করেছে, তাই না? এটা সে তো তার ক্যারেক্টারিস্টিক্স এর বাইরে গিয়ে তো অ্যাটলিস্ট কিছু করবে না, বাট কোনো কিছুর মিল থাকতো না। যে মানুষ সারা জীবন লো ভয়েসে হাসতে হাসতে কথা বলেছে, সে মানুষ গলা ফাটিয়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজ খিস্তি দিয়ে মাকে মারতে আসছে, সে চোখ কি সাংঘাতিক চোখ, সে মারপিট ধস্তাধস্তি আর খালি অশ্রাব্য ভাষায় বলছে, কটা পুরুষের সাথে পরপুরুষের সাথে শুচ্ছিস, হ্যাঁ কটা পরপুরুষের সাথে শুচ্ছিস, মানে আমার মানে বাবা নাকি এই সমস্ত বলছে আমার মাকে। আমি বেরিয়ে গেলে তুই কটা পরপুরুষের সাথে শুচ্ছিস, সত্যি করে বল। আমি কিন্তু সব জানি, ও আমাকে সব বলেছে, সব বলে ও আমাকে। ওটা কে সেটা জিজ্ঞেস করাতে কিছু বলতে পারতো না। তো আমার মা নিজেও বহুবার আত্মহত্যা করার চেষ্টা করেছে এইসব কথাবার্তা শুনে, তাই তো? হ্যাঁ হ্যাঁ একদমই তাই। মানে ভাগ্যিস মানে করেনি, নাহলে না জানি আমার কি হতো। তো কি হয়েছে কৌস্তব, মানে এই আমি জানি না জিনিসটা কি, কিন্তু আমার বাবাকে কন্ট্রোল করে পজেস করে এই জিনিসটা মানে শুধু আমার বাবাকেই শেষ করে দিতে চায়নি, মানে আমাদের সকলকে শেষ করে দিতে চেয়েছে। আচ্ছা। মানে এরকম বহুবার হয়েছে যে বাবা মানে বাড়িতে মানে সিলিন্ডার লিক করে ব্লাস্ট করিয়ে দিতে চেয়েছে, বহুবার হয়েছে। হ্যাঁ একদমই তাই, বাবা সিলিন্ডার ব্লাস্ট করিয়ে দিতে চেয়েছে, অনেক কিছু, মানে এরকম দিন দিন মানে এরকম বহু ঘটনা হয়েছে। মানে ওই যে জিনিসটা ছিল সে তোমার বাবাকে ছাড়ো তোমার বা তোমার মায়েরও ক্ষতি করতে চেয়েছে। হ্যাঁ তা তো করতে চেয়েছে, সেটা তুমি কি করে মানে আমি কি করে বুঝলাম সেটা আমি একটা ইনসিডেন্টের মাধ্যমে তোমাকে বলছি। একবার আমার দিদি এসেছিল থাকতে, তো আমরা লিভিং রুমে বসে আছি, টিভি চলছে, সোফার একটা সাইডে বাবা বসে আছে, মাঝখানে সোফাতে আমার দিদি বসে আছে, আর সাইডে আমি বসে আছি, মানে দিদির পাশে আমি বসে আছি, পাশে একটা সোফাটা খালি। এবার আমার বাবা হঠাৎ করে তোমার ওই সোফার দিকে তাকিয়ে জাস্ট মানে বলছে যে তুই কি বললি আমি ওদেরকে মেরে দেবো, তোর এত বড় সাহস, তুই এটা বলছিস। মানে হঠাৎ করে মানে চোখগুলো না বলছে না ঠিকরে বেরিয়ে আসবে, আর চোখটা স্বাভাবিক নয়, মানে এমন ভাবে বলছে। আমরা হঠাৎ করে বাবার দিকে তাকিয়ে আছি, আমি দেখছি বাবা ঠিক আমার পাশে সোফাটার দিকে তাকিয়ে এই কথাটা বলছে তুই বলছিস কি আমি ওদেরকে মেরে দেবো, তোর এত বড় সাহস, তুই এটা বলছিস, তোর এত বড় সাহস কি করে হয়। দেন কৌস্তব আস্তে আস্তে আমার বাবার দৃষ্টিটা আমার দিকে শিফট করলো, চোখটা কেমন মানে ওরকম যেন ঠিকরে বেরিয়ে আসছিল, ওটা একটু শান্ত হলো, কিন্তু চোখটার যে তোমার মণিটা না, মণির চারপাশটা টকটকে লাল, পুরো চোখটা এমনি নর্মাল, কিন্তু মণির চারপাশটা টকটকে লাল। আমার বাবা আমাকে বলছেন মেরে ফেলে দেবো জানিস। কি বলছো? একদম শান্ত ভয়েসে,
মানে এতক্ষণ সে চেল্লামেল্লি করছিল, মানে কাউকে যেন তড়পাচ্ছে এরকম ভাবে বলছিল। যখন আমার দিকে তার দৃষ্টিটা শিফট করলো, সে আমার দিকে তাকিয়ে ঠিক একদম কাম ভয়েসে বলল, মেরে ফেলে দেব। মানে আমার দিদি পর্যন্ত সাক্ষী। এরকম রোজ চলতে থাকে কৌস্তব। মানে আরো বেশি এটা আমি বুঝতে পারি কেন জানো তো, রোজ এরকম ঝগড়া অশান্তি এত কিছুর পর বাবা আমাদের, মানে আমরা শুয়ে থাকতাম ঘুমোতাম, যখন বাবা আমাদের পাশে এসে বসে বলতো, মাথায় হাত বুলিয়ে বলতো যে মা এটা আমি করছি না, আমি এরকম করতে চাই না, ও আমাকে দিয়ে এগুলো করাচ্ছে, আমি কিন্তু এগুলো করছি না, আমি কোনোদিন তোদেরকে মারতে পারি, জাস্ট এগুলো বলতো, রোজ এরকম বলতো। তোমার দিন দিন এটা হতেই থাকে। মানে আরো কি জানো তো গোস্তাম, মানে এমন অদ্ভুত অদ্ভুত জিনিস আমি দেখেছি। আমার বাবা আজ পর্যন্ত আরশোলা পর্যন্ত, মানে আমি জীবিত থাকাকালীন মারতে দেখিনি। মানে আমার বাবা আরশোলাটুকু মানে মারতে ভয় পেত। সেই বাবাকে আমি দেখেছি, মানে আমরা যেহেতু জঙ্গলের পাশে থাকতাম, বিভিন্ন জঙ্গলি পোকামাকড় ঘরে ঢুকতো, ঠিক আছে, সেই পোকামাকড় গুলোকে জ্বালিয়ে দিত, মানে পুড়িয়ে দিত, পুড়িয়ে একটা ক্রিপি লুক দেখতাম আমি আমার বাবার মুখে। মানে সে একটা ক্রিপি হাসি, মানে মানে একটা অমানবিক একটা পাশবিক হাসি, যেটা আমি ভাবতেই পারি না। উনি আনন্দ পাচ্ছেন। হ্যাঁ, এক্স্যাক্টলি। আচ্ছা। মানে কুকুর বিড়াল ভালোবাসতো আমার বাবা খুব। আমাদের বাড়িতে একটা বিড়াল ছিল, ওকে আমরা কিটি বলে ডাকতাম। বহুবার এমন হয়েছে জানো, যে কিটিকে ওই জানলাটা দিয়ে হাত গলিয়ে ফেলে দিয়েছে নিচে। আচ্ছা আচ্ছা। পুরো ফেলে দিয়েছে। আর একদিন তো ওই মানে বিড়ালটা মানে জাস্ট গায়েবই হয়ে গেল, আমরা দেখতেই পারলাম না কেউ ওকে, যে কোথায় গেল। জাস্ট ঘুম থেকে উঠে দেখি ওই বিড়ালটা নেই, জানি না ওই বিড়ালটার সাথে কি হয়েছে। মানে দিন দিন মানে পরিস্থিতি এত ক্রিপি হতে থাকে। একদিন মানে এই জিনিসটা চলতে চলতে আমি তোমাকে বলছি, আমার স্কুলে না, মানে আমাদের পাড়ায় এমনি পুজোর সময় ফাংশন হতো। তো বাবা, আমি শুনতে পারি, মানে মা হন্তদন্ত হয়ে আমি দেখছি যে মা চলে গেল বাড়ির দিকে। পরবর্তীকালে শুনতে পাই যে আমার বাবা নাকি ওই জানলাটায় ফাঁস দিয়ে, মানে গলায় ফাঁস লাগিয়ে ওই জানলাটায় সাথে, মানে যেই জানলাটার দাঁড়িয়ে কথা বলতো, সেই জানলাটায় ফাঁস দিয়ে সুইসাইড করার চেষ্টা করেছে। মানে আত্মহত্যা করার চেষ্টা করেছে। আমার বাবা ওই জানলাটায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছে। আমার মেশো, আমার কাকা কয়েকজন ছিল বলে সেই সময় রক্ষা পেয়েছে, এটাই যা। মানে ছিটকিনি ভেঙে ঢুকে উদ্ধার করা হয়েছে আমার বাবাকে। মানে এরকম প্রায় বহুবার হয়েছে। আমাদের তখন ল্যান্ডলাইন ছিল, তখন সেরকম সেলফোনের আধিক্য ছিল না। তো এরকম কল আসতো বাবার গলায়, বাবা বলছে যে এই তো আমি এখন ট্রেনে ঝাঁপ দিতে যাচ্ছি। আর আমাদের তো মানে বুঝতেই পারছো, আমরা দুজন রয়েছি, আমার মা রয়েছে আর আমি রয়েছি, মানে আমাদের তো মানে বিশাল টেনশন হচ্ছে যে কি বলছে, কোথায় আছে, আমরা কার কাছে যাব, কি বলবো, কিছু বুঝতে পারছি না। ঠিক 5 থেকে 7 মিনিট পর বাবা সুস্থ সবল শরীরে বাড়িতে ফিরলো। তুমি ভাবতে পারছো? ঠিক 5-7 মিনিট পর। মানে এরকম লাগাতার হতে থাকে, বহুবার বাবার উপর এরকম আক্রমণ হতে থাকে। রোজই প্রায় বাবা ক্ষতবিক্ষত হয়ে বাড়ি ফিরতে থাকে, আর রোজ এরকম অশান্তি হতেই থাকে। তো এরকম হতে 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 যেদিন মানে একদিন এমন এলো, সেদিন আমার খুব জ্বর, আমরা লিভিং রুমে শুয়েছি, এরকম অশান্তি হয়েছে, বাবা নিজেকে স্টাডি রুমে বন্ধ করে নিয়েছে। এবার মা আমাকে ধাক্কে ঘুম থেকে তুলে বলছে যে তুই যা, গিয়ে বাবাকে ডাক, বল খেয়ে নিতে। আমি অনেকবার গেছি, ডেকেছি, বাবার সাড়া পাইনি, তুই যা, গিয়ে বাবাকে ডাক, বল খেয়ে নিতে। তো এবার আমি গেছি, তো আমার তো মানে জানি না কেন
প্রচন্ড নেগেটিভ লাগছিল, মানে আমার পা এগোচ্ছে না, মানে আমার এত মানে সাংঘাতিক লাগছে, মানে এত একটা অদ্ভুত অন্ধকার, পুরো অন্ধকার। আর মানে দরজাটাকে না আমি মানে প্রথমে একটা ধাক্কা দেওয়ার চেষ্টা করেছি, দরজাটা আমি বুঝলাম ধাক্কা দিয়ে যে দরজাটা আটকানো, কিন্তু আটকানো পসিবল নয়, কারণ দরজাটায় ছিটকে নিয়ে নেই, তো দরজাটা আটকাবে কিভাবে। আমি ঘরের ভেতর থেকে আওয়াজ শুনছি, ফিসফিস করার আওয়াজ, ঠিক সেরকমই আওয়াজ যেরকম ভাবে বাবা ওই নারকেল গাছের সাথে কথা বলে। আচ্ছা, তো আমি ভয় আবার চলে এসেছি, চলে এসে আমি মাকে বলছি যে মা তুমি যাও, তুমি গিয়ে বাবাকে ডাকো, বাবা বোধহয় আবার সেই নারকেল গাছের সাথে কথা বলছে। আমি ইচ্ছা করে আর আমি চলে এসে না আমি মাকে আমি পাঠাতে চাইছিলাম যাতে মা বিশ্বাস করে আমার কথায়, কারণ কি আমি এতদিন ধরে মাকে বোঝানোর চেষ্টা করেছি, মা আমার কথায় বিশ্বাসই করেনি। তো আমি চাইছিলাম যাতে মা আমার কথায় বিশ্বাস করে যে না বাবা সত্যি ওরকম করে, আর দরজা যে সত্যিকারের আটকানো। এবার মা ভাবছে যে আমি বোধহয় ভয়ে যেতে চাইছি না, ডাকছি না বাবাকে। তো এবার মা গেল, তুমি চিন্তা করতে পারবে কৌস্তব, মা ধাক্কা দিল, দরজাটা খুলে গেল। বাট তুমি এতবার ট্রাই করলে তখনও হলো না? না, কিচ্ছু হয়নি, মানে আমি পুরো লিটারালি বুঝতে পারছিলাম যে দরজাটা পুরো আটকানো আর ভেতর থেকে ফিসফিস করার শব্দ আসছে। মা যে দরজাটা খুলে ঢুকেছে কৌস্তব, ততক্ষণে সব শেষ, সব শেষ। আমার বাবা সিলিং ফ্যান থেকে ঝুলছে, ঝোলাও বলা চলে না, কারণ কি আমার বাবার পা পুরো পরিষ্কার ভাবে মাটি ছুঁয়ে আছে, মানে মানে যেরকম ভাবে আমরা মাটিতে দাঁড়িয়ে থাকি ঠিক সেইভাবেই আমার বাবার পা মাটি ছুঁয়ে আছে। আচ্ছা আচ্ছা। গলায় সেই চাদর দিয়ে ফাঁস দিয়েছে, চাদরটা মানে তুমি চিন্তা করতে পারবে, আমি যদি তোমাকে বলি যে কোথাও কোনো লাইট জ্বলছে না, শুধুমাত্র আমরা যে লিভিং রুমে শুয়েছিলাম সেখানে একটা ডিম লাইট জ্বলছে, শুধুমাত্র সেইটার আলোয় আমার মা কিন্তু কাউকে ডাকেনি। আমার মা টুল নিয়ে টুলে উঠে ওই ফাঁস লাগানো মানে একেবারে ফাঁস লাগানো যে চাদরটা আছে সেটাকে কাঁচি দিয়ে আমার কাছে কাছে চাইলো, কাঁচি দিয়ে কাটলো, কেটে বাবাকে একা একা ওইখান থেকে তুলে নিয়ে ওখানে শোয়ালো মেঝেতে। বাবার বালিশ সমস্ত ওখানেই থাকতো, তো আমাকে বললো যে পেতে দিয়ে বাবাকে শোয়াই। বাবাকে শোয়ানো হলো, জল খাওয়ানো হলো। এইবার পোস্টমর্টম রিপোর্ট কৌস্তব, আমি যখন বাবার রুমে বাবাকে ডাকতে যাই তখন তোমার বাজে হচ্ছে 3টে বাজে, 3টে, হ্যাঁ 3টেই হবে। আর মা যখন গেছে তখন 3:10, ঠিক আছে, 3:10 বাজে যখন মানে বাবাকে ওই অবস্থায় আমরা উদ্ধার করি। পোস্টমর্টম রিপোর্ট বলছে হার্ট অ্যাটাকে উনি মারা যান 3:05 নাগাদ, মানে 3:05 নাগাদ, মানে ধরে রাখো 3টে থেকে 3:05 নাগাদ আমি ওই টাইমটাতে ওইখানে ছিলাম, আমি ফিসফিস করার আওয়াজও শুনেছি। আচ্ছা আচ্ছা। একটা মানুষ সে ফাঁস দিয়ে মানে সুইসাইড করার, সে ফাঁস দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছে একটা মানুষ, সে তোমার মানে ঘাড় ভেঙেও তার মৃত্যু হয়নি, তার দম বন্ধ হয়েও মৃত্যু হয়নি, তার নাকি মৃত্যু হয়েছে হার্ট অ্যাটাকে। তাও আবার মানে যে সময় তাকে উদ্ধার করা হয় তার 5 থেকে 10 মিনিট আগে। তার মারা যাওয়ার পর এই জিনিসটা আস্তে আস্তে আমার দিকে শিফট করতে থাকে। আমার বাবা যেগুলো করতো, মানে নারকেল গাছ সাথে কথা বলা, কান্নাকাটি করা, এই জিনিসগুলো আস্তে আস্তে আমি করতে শুরু করি কৌস্তব। তুমি শুরু করো? হ্যাঁ আমি শুরু করি। আচ্ছা। মানে আমি দিন দিন অদ্ভুত হয়ে যাই। আমার মা চাকরি করা শুরু করেন, বুঝতে পারছো আমি একা থাকতে শুরু করি বাড়িতে। মা অফিসে বেরিয়ে যেত, আমি আমার মতন স্কুলে যেতাম, তারপর স্কুল থেকে ফিরে আমি সারাদিন একাই থাকতাম। তো আমি এবার থেকে শুরু করি, মানে আমি না অদ্ভুত ভাবে হিপনোটাইজড হয়ে যেতাম, মানে আমি যতদূর যা বুঝতাম আমার মানে আমি জাস্ট তাকিয়েই থাকতাম নারকেল গাছটার দিকে। আমিও মানে আমার মনের কথা যত যা আছে, সুখ দুঃখের সমস্ত কথাই নারকেল গাছটার সাথে বলতে শুরু করলাম।
মানে সেম জিনিসটা আমি এখন যখন ফিল করি আমি বুঝতে পারি, তো সেম জিনিস আমার সাথে হওয়া শুরু করলো। আমি দিন দিন অদ্ভুত হয়ে গেছিলাম। ঝড় বৃষ্টির দিন, তখনকার দিনে তোমার থেকে থেকে কারেন্ট চলে যেত। তো ঝড় বৃষ্টির দিন একটা বাড়িতে মোমবাতি নেই কৌস্তব, সেই ঝড় বৃষ্টির দিনে আমি পুরো একা বারান্দায় বসে বসে আছি, চুপচুপে ভিজে হয়ে আমি বারান্দায় বসে আছি। দিনের পর দিন এরকম অদ্ভুত থেকে অদ্ভুততর হয়ে যেতে শুরু করলাম আমি। কিন্তু কি জানো তো, মানে বাবা মারা যাওয়ার আগে, বাবা যখন জীবিত ছিলেন ওই সময় প্রচন্ড একটা নেগেটিভ ফিল, মানে একটা এনার্জি ফিল করতাম। কিন্তু বাবা মারা যাওয়ার পর না, নেগেটিভ এনার্জিটা তো ফিল করতাম, বাট সাথে সাথে একটা পজিটিভ এনার্জিও ফিল করতাম। প্রতিনিয়ত বুঝতাম যে বাবা আছে আমাদের সাথে, মানে তার চলাফেরা করার আওয়াজ, তার মানে একটা ছায়া, যে মনে হয় না সাট করে সরে গেল, যেন একজন একটা ঘর থেকে আর একটা ঘরে গেলে যেরকম মনে হয়, ঠিক সেরকম মনে হতো। মানে কেউ ঘুমানোর সময় মাথায় সেই হাত বুলিয়ে দেওয়া, পাশে এসে শোয়া, মানে আমি শুয়ে আছি, পাশে যে আমার জায়গাটা ডেবে যাচ্ছে, মানে কেউ এসে বসলে বা শুলে যেরকম জায়গাটা ডেবে যায়, ওরকম যে ডেবে যাচ্ছে, এটা আমি পুরোপুরি বুঝতাম, মানে বুঝতে পারতাম যে সে আছে। আর সে আমাকে কিন্তু প্রোটেক্ট করেছে, তার পক্ষে যতটা সম্ভব হয় সে আমাকে প্রোটেক্ট করেছে। মানে এরকম ইনসিডেন্ট হয়েছে, আমি তোমাকে বলছি, মানে আমি অজ্ঞান হয়ে পড়ে গেছি, মানে আমার সাংঘাতিক রকমের জ্বর আর পিরিয়ডসে আমি এত কষ্ট পেয়েছি। একদিন সেদিনকে আমি মানে মাটিতে লুটিয়ে পড়ে গেছি, আমার শুধুমাত্র অতটুকুই আমার মনে আছে যে আমি মাটিতে লুটিয়ে পড়ে গেছি। আমার যখন চোখ খুলে কৌস্তব, আমি দেখি আমি বিছানায় শুয়ে আছি। তাহলে আমাকে বিছানায় কে এনে রাখলো? বিছানায় শুয়ে আছি, আমার গায়ে চাদর দেওয়া, আমি বিছানায় শুয়ে আছি। তো এরকম আমি অনেকবার ফিল করেছি যে আমার বাবা আছে, মানে তখনও আমার সাথে প্রেজেন্ট আছে। এমন বহুবার হয়েছে যে তোমার মানে যেহেতু বুঝতেই পারছো দুজন মেয়ে আমরা একা থাকতাম, তো বুঝতেই পারছো অনেকে অনেক রকম অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করবে, এরকম হয়। তো আমি স্কুল থেকে ফিরতাম, আমার পিছু নিয়ে অনেক ছেলেপিলে মানে আমাদের বাড়ি পর্যন্ত চলে আসতো। আমি পরবর্তীকালে শুনেছি, মানে আমার সে পাড়ার কাকিমা আমাকে বলেছে যে সে নাকি শুনেছে যে ছেলে ধরো মানে আমার পিছু পিছু চলে আসতো আমার বাড়িতে, সে নাকি বাড়িতে এসে কলিং বেল পর্যন্ত প্রেস করতে পারেনি। কেন প্রেস করতে পারেনি? সে নাকি কাউকে দেখতে পাচ্ছে না, তাকে নাকি কিল চর থাপ্পড় ঘুষি মানে এসব মেরে নাকি তাকে বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে, অথচ সে কাউকে দেখতে পাচ্ছে না। এরকম বহুবার হয়েছে। একদিন মানে দিন দিন আমার সিচুয়েশন ওখানে ওয়ার্স হতে থাকে, কি মানে আমি দিন দিন অসুস্থ হয়ে পড়ি ওই বাড়িতে। আমার মেন্টালি তো বুঝতেই পারছো যে কিরম একটা অদ্ভুত টাইপের হয়েই গেছিলাম। মানে আমি ছাদে গিয়ে নারকেল গাছের সঙ্গে কথা বলতাম। তো এরকম ভাবেই একদিন তোমার কালবৈশাখীর রাত, বৈশাখ মাস, তখন আমি ছাদে জামা কাপড় তুলতে গেছি। জামা কাপড় তুলতে গিয়ে দেখি কৌস্তব, মানে আমি যখন জাস্ট আমার এটুকু মনে আছে যে আমি ছাদে গেছি জামা কাপড় তুলতে, জামা কাপড় আমি তুলেওছি। তখন আকাশে আলো ছিল, তখন মোটামুটি তোমার 5:30 কি 6:45 বাজে, বৈশাখ মাস। তো ছাদে আমি তখন আছি, মানে আলো আছে। আমার যখন হুঁশ আসে কৌস্তব, তখন আমি দেখছি আমি ঠিক নারকেল গাছটার সামনাসামনি দাঁড়িয়ে আছি ছাদে, আর আমি পুরো চুপচুপে ভিজে গেছি। আমার হাতে জামা কাপড়গুলো একদম ভিজে গেছে, আমি নিজেও ভিজে গেছি। আমার কোনো হুঁশ ছিল না যে আমি কি করছিলাম। আমার মাঝখানে যেন মানে ওইটুকু টাইম মানে পুরো রাত হয়ে গেছে, আমি বুঝতেই পারছি না যে আমি কি করছিলাম ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমি জাস্ট মানে ঝুঁকে দাঁড়িয়ে আছি, মানে বুঝতে পারছো তো, মানে যে পাঁচিল আছে, পাঁচিলের ডিজাইন করা থাকে, তো মানে তোমার ছাদের যে ছাদ ঘেরা যে পাঁচিলটা আছে, সে পাঁচিল এরকম ডিজাইন টাইপের করা ছিল, গোল গোল এরকম ডিজাইন করা ছিল। তো ওর উপরে উঠে দাঁড়িয়ে
মানে ওই ফাঁকা অংশতে উঠে দাঁড়িয়ে আমি জাস্ট ঝুঁকে আছি, মানে ওর দিকে আমি নাকি কনস্ট্যান্ট তাকিয়েছিলাম অতক্ষণ ওই ঝড় বৃষ্টির মধ্যে। জাস্ট মানে আমি যদি আর একটু দেরি হতো আমি ওখান থেকে হয়তো পড়ে যেতাম। মানে এতটা মানে সাংঘাতিক মানে এই ঘটনাটা ঘটেছে। মানে তারপরে বারবার তোমার জীবন বিপর্যস্ত হয়েছে, বারংবার হয়েছে, দিন দিন হয়েছে। আর এমনকি সেই কালো ছায়ামূর্তি তার উপস্থিতি আমি প্রত্যেক রাতে পেতে শুরু করি, প্রত্যেক রাতে। মানে প্রথম কি হতো, মানে মাঝে মাঝে তাকে মানে আমি দেখতাম সে ওইটা মানে আমার বুকের উপর ভর দিয়ে দাঁড়িয়ে আছে। ওই যখন আমি যত আস্তে আস্তে আমার শরীর খারাপ হতে শুরু করলো, যত আমি অদ্ভুত হতে শুরু করলাম, তত আমি দেখতাম যে ওই ঘটনাটা আমার সাথে রোজ ঘটতো, রোজ। মানে আমাদের ওই স্টাডি রুমটাতে পরবর্তীকালে মা ওটাকে ঠাকুর ঘর করে দেয়। ঠাকুর ঘর করে দেওয়ার পর ওই ঠাকুর ঘরে এমনকি সেই ঠাকুর ঘরে পর্যন্ত ওই প্রেজেন্স পেতাম। দিন দিন সিচুয়েশন এরকম ওয়ার্স হতে থাকে। এই যে প্রেজেন্স পাওয়াটা, এটা কিন্তু খুবই মানে কি বলবো, মানে প্যাথেটিক একটা ব্যাপার, তার সাথে সাথে ডেঞ্জারাস। কারণ সব থেকে পজিটিভিটির যে সোর্স, সেখানেও তুমি যদি এরকম প্রেজেন্স পাও, নিজে পজিটিভ থাকবে কি করে? সেটা তো অবশ্যই। মানে কিছুটা কমলেও, যেটা মানে আগে যতটা নেগেটিভ ছিল সেটা একটু হলেও কমলেও, মানে সেটা বুঝতে পারতাম যে সেটা যায়নি, সেটা আছে, ওখানেই আছে। তো পরবর্তীকালে কৌস্তব সেই বাড়ি বিক্রি করে দেওয়া হয়। তো যাকে বিক্রি করে দেওয়া হয় সে ওই বাড়িতে থাকতে পারেনি, উনি মারা যান। পুরো উনিও মারা যান, আকস্মিকভাবে মারা যান। আমরা নিজেরাও জানি না যে কিভাবে উনি মারা যান। ওনার ছেলে, পরবর্তীকালে শুনি যে ওনার ছেলে ওই বাড়িতে ড্রিঙ্ক করতেন, কিন্তু উনি ওখান থেকে ভয়ে পালিয়ে যান। কারণ উনি নাকি শুনেছেন কেউ দরজা এমন ভাবে ধাক্কাচ্ছে যেন ভেঙে ফেলে দেবে দরজাটা, এমন ভাবে ধাক্কাচ্ছে। আর সে এটাও শুনেছে যে কেউ একজন বলছে যে তুই এখান থেকে চলে যা, না হলে কিন্তু তোরও পরিণতি আমার মতন হবে, তুই এখান থেকে চলে যা, নয়তো তোরও কিন্তু পরিণতি আমার মতন হবে। সেরকম নাকি শুনেই গেছে, মানে পরপর কেউ একজন বলেই যাচ্ছে এরকম ভাবে, মানে সমানে রাগান্বিত ভয়েসে সে শুনছে যে এরকম কেউ বলছে যে তুই এখান থেকে চলে যা, নয়তো কিন্তু তোরও পরিণতি আমার মতন হবে, তুই এখান থেকে চলে যা, তোরও পরিণতি আমার মতন হবে। মানে এরকম ভাবে কেউ বলেই যাচ্ছে, কন্টিনিউয়াস বলে যাচ্ছে। ওই বাড়িতে কৌস্তব কেউ থাকতে পারেনি। মানে আমরা যখন ছিলাম তখন ওই 3টে ফ্ল্যাটে, মানে আমরা যে ফ্ল্যাটে থাকতাম 3 তলার ফ্ল্যাট, সেটা তো আমরা থাকতামই। সেকেন্ড মানে দোতলায় যে যারা থাকতো তারাও থাকতেন, তারাও ওখানে থাকতো না, তারাও যায় না কোনো একটা রিজনে, তারাও ওখান থেকে চলে যায়। আর ওনারা অ্যাকচুয়ালি ভাড়া দিয়েছিলেন, তো যতবারই ভাড়া দিতেন ভাড়াটিয়ারাও মানে 2 দিনের বেশি থাকতেন না। যতবার ভাড়া দেওয়ার চেষ্টা করেছে 2-3 দিনের মধ্যে, মানে বড়জোর 1 উইকের মধ্যে ভাড়াটিয়ারাও ছেড়ে চলে গেছে, থাকতে পারেনি। একদম গ্রাউন্ড ফ্লোরে যিনি থাকতেন, একটা ফ্যামিলি থাকতেন, ওখানেও যে হেড অফ দ্য ফ্যামিলি ছিলেন উনিও একটুখানি মেন্টালি ইল ছিলেন, তো উনিও মারা যান, উনিও আকস্মিকভাবে হঠাৎ করে মারা যান। তো ওই ফ্যামিলিটাও ওখান থেকে শিফট হয়ে যায়, ওই ফ্যামিলিটাও আর থাকতে পারেনি। ওনাদেরকে মানে যখন জিজ্ঞেস করা হয় তো ওনারাও সেটা মানে কাউকে বলতে চাননি যে কি হয়েছে ওনাদের সাথে। তো এইভাবে কৌস্তব পুরো বাড়িটাই পুরো ফাঁকা পড়ে থাকতো, মানে ওই বাড়িটাই পুরো তারপর থেকে পুরোই ফাঁকা পড়ে থাকলো। আমি এখনো কৌস্তব পুরো স্পষ্ট মানে স্বপ্ন, একই স্বপ্ন আমি বারংবার দেখতে থাকি, একরকম স্বপ্ন যে আমি বাড়িতে ঢুকছি আর আমার বাবা একটা কোনায় বসে সমানে বলছে যে আমাকে বাঁচা, আমাকে বাঁচা, আমাকে এখান থেকে উদ্ধার কর, আমি একা লড়তে পারছি না। আমার পিসি গয়া গিয়ে পিণ্ড দান করেছে কৌস্তব, কিন্তু কোনো লাভ হয়নি। মানে এখনো পর্যন্ত পাড়া প্রতিবেশীরা বলেন যে আমাদের ফ্ল্যাটে নাকি লাইট জ্বলা অবস্থায় দেখা যায়, মানে ঠিক 3 তলায়, কিন্তু কোনো রকম ইলেকট্রিক কানেকশন তো নেই।
তো কিভাবে দেখা যাচ্ছে। হুম 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 পরবর্তীকালে এটাও শুনি কৌস্তব যে সেই যে আদিবাসী বস্তি সেখানে নাকি অনেকে নাকি মানে ওই আদিবাসী লোকজনদের মধ্যে অনেকে নাকি শুনেছেন যে ওখানে ঘোড়ার আওয়াজ পাওয়া যেত, টকবক করে ঘোড়া যাচ্ছে, ঘোড়া ওখানে গিয়ে দাঁড়িয়ে পড়তো ওই ডোবাটার কাছে। এটা নাকি বহুবার তারা শুনেছে, এখনো পর্যন্ত তাদের কাছেও ক্লিয়ার না, অথচ তারা এই প্রেজেন্সটা বারংবার পেয়েছে। কিন্তু ওনাদেরকে জিজ্ঞেস করলে জানো তো ওনারাও খুব ক্লিয়ারলি খুব একটা বলতে চান না, ওই জায়গাটার ইতিহাসটার ব্যাপারে কিছু বলতে চান না। ওই বাড়িটা কৌস্তব এখনো ওইভাবেই পড়ে রয়েছে। বেসিক্যালি ছিলটা কি জায়গাটাতে? জায়গাটাতে যে কি ছিল কৌস্তব সেটা আমি নিজেও জানি না। আমি নিজেও ওই জায়গাটার ব্যাপারে আমি এখনো পর্যন্ত মানে আমি নিজেও জানি না, বা ওখানে পাড়া প্রতিবেশী যারা রয়েছেন তারা নিজেরাও জানে না যে ওখানে কি ছিল। মানে মানে তুমি যদি খেয়াল করো তুমি বুঝতে পারবে যে একটাও ফ্যামিলি ওই বাড়িতে যারা যারা ছিলেন একটাও ফ্যামিলি থাকতে পারেনি, একটাও ফ্যামিলি না, প্রত্যেকেরই হেড অফ দ্য ফ্যামিলি মারা গেছে। মানে যারা সেকেন্ড ফ্লোর না, যারা ফার্স্ট ফ্লোরে থাকতেন তারা তো আগেই ওখান থেকে চলে গেছিল, ভাড়াটে বসিয়েছিল, কিন্তু ভাড়াটেরাও থাকতে পারেনি। আর মানে একদম গ্রাউন্ড ফ্লোরে যিনি থাকতেন তারও হেড অফ দ্য ফ্যামিলি মারা গেছেন। আমাদের কেউ ছেড়ে দাও, আমারও বাবা মারা গেল, কিন্তু ওনারাও কিন্তু ডিসক্লোজ করেননি। ওনাদের সাথেও কিন্তু খুব মানে একটা বাজে টাইপের ঘটনা ঘটেছে, সেটা ওনাদের মুখ চোখ ওনাদের মানে দেখে বোঝা যেত যে ন্যাচারাল ডেথ নয়। মানে ওনাদের যে বাবা তাদের সঙ্গে যেটা হয়েছে সেটাও কিন্তু ন্যাচারাল ডেথ ছিল না, সেটা বোঝা যেত। বাট ওনারাও কিন্তু সেটা ডিসক্লোজ করেনি যে ওনাদের সাথে কি হয়েছিল। ওইটা এখনো পর্যন্ত ওই বাড়িটা কৌস্তব ওরম ভাবেই অ্যাজ ইট ইজ পড়ে আছে। ওই বাড়িতে এখনো কেউ ঢোকার সাহস করতে পারে না। মানে যারাই ঢুকেছে তারাই নাকি জাস্ট মানে কিকড অফ হয়ে গেছে, মানে ওকে বাড়ি থেকে মানে তাকে যেন মানে লাথি ছাটা মেরে যেন তাকে মানে বার করে দেওয়া হয়েছে, এরকম তাদের এক্সপিরিয়েন্স। মানে তারা কিছুতেই ওই বাড়িতে কেউ এখনো পর্যন্ত ঢুকতে পারছে না। যতই শান্তি সংস্থান, যতই পুজো হোমযজ্ঞ যাই করিয়ে নেওয়া হোক, ওই বাড়িটা পুরোপুরি এখন মানে ডিসপুটেড প্রপার্টি হয়ে গেছে। মানে আমি জাস্ট ভাবছি কতটা প্যাথেটিক হতে পারে একটা মানুষের জীবন। আর প্রচন্ড রকম প্যাথেটিক কৌস্তব। আর আমি তোমাকে বলছি না যে আমাকে হয়তো মানে আমি জানি না, আমি চেষ্টা করব যদি আমি পারি এই বছরই আমি গয়ায় গিয়ে পিণ্ডদান করব, কারণ কি আমি নিজেও পারছি না কৌস্তব শান্তিতে থাকতে। আমি রোজ মানে থেকে থেকেই আমি ঘুমোচ্ছি, স্বপ্ন সেই সেম স্বপ্ন দেখছি আমি। মানে একটু যে পরিবর্তন হবে স্বপ্নতে তা না, আমি একই স্বপ্ন বারংবার দেখে চলেছি। আমার বাবা ওই বাড়িতে ট্র্যাপড রয়েছে আর আমার বাবা কাঁদছে, চিৎকার করছে, বলছে আমাকে এখান থেকে, আমি একা পারছি না, এখানে আমি একা হয়ে গেছি, আমি পারছি না থাকতে, আমি আর লড়তে পারছি না। তুমি এই যে বাড়িতে শিফট করেছিলে, লাইক তোমার বাবা মার সাথে ওই নতুন বাড়িতে গেছিলেন নাকতলার, তার কত বছর পর তোমার বাবা আত্মহত্যা করেছিলেন? তার মোটামুটি তুমি ধরে রাখো 1-1.5 বছরের মধ্যে। মানে ওই 1-1.5 বছর মানে মানে মরতে মরতে বেঁচেছেন। মানে প্রতিদিনই কিছু না কিছু হচ্ছে, আমাদেরকে মারতে যাচ্ছে। মানে এমনকি আমার বাবা আমাকে পর্যন্ত বলেছে জানো বহুবার যে তোকে কুটি কুটি করে জঙ্গলে ফেলে দেবো, জঙ্গলে পচবি, তোকে কুটি কুটি করে টুকরো টুকরো করে, মানে জাস্ট মানে স্পেসিফিক, মানে তুমি বুঝতে পারবে কিনা মানে আমি জানি না, মানে পুরো ডিটেলসে আমাকে জাস্ট বলছে তোকে টুকরো টুকরো করে জাস্ট দেখিয়ে দেখিয়ে তোকে টুকরো টুকরো করে আমি ফেলে দেবো, জঙ্গলে ফেলে দেবো, তুই ওখানে পৌঁছবি। থেকে থেকে এই জিনিসটা মানে বিশেষ করে যত মানে ওই দিনটা এগিয়ে আসে না তত তোমার এই জিনিসগুলো হতে থাকে। মানে সে নিজেও মরবে, আমাদেরও মারবে। কোন দিনের কথা বলছো? মানে যেদিনকে আমার বাবা আত্মহত্যা করেন তার আগে এই জিনিসটা অনেকটা বেড়ে গেছিল, ভীষণ ভাবে বেড়ে গেছিল। এই তোমার এই পোকামাকড় জ্বালানো, মানে এই মানে কাউকে হার্ম করা, মানে না চাইতেই কাউকে হার্ম করা। এই তোমার যেমন যেমন রান্নাঘরে জাস্ট গ্যাস জ্বালিয়ে চলে আসা,
গ্যাস লিক করিয়ে দেওয়া, এরকম মানে ঘটনা মানে ঘটাতেই থাকে। কিন্তু তুমি চিন্তা করতে পারবে না কৌস্তব, যখন মানে সকালটা হতো না, সকালে সে একদম সম্পূর্ণ একটা সুস্থ মানুষ, মানে সে নিজেও বুঝতে পারছে, মানে খুব চাপা মানুষ ছিল তো, সে নিজেও বুঝতে পারছে যে তার সাথে কিছু একটা হচ্ছে, কিন্তু সে কাউকে বলতে পারছে না। সে যখন বলা হচ্ছে সে তখন মানে হেসে উড়িয়ে দিচ্ছে, না 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 না, এরকম কখনো আমি থরি করতে পারি না, না কি যে বলো। আমি বহুবার দেখেছি বাবা ভুরু কুচকে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্মোক করতে করতে মানে ওই স্টাডি রুমের ঠিক ওই জানলার দিকে তাকিয়ে না দাঁড়িয়ে থাকতো, ঠায় দাঁড়িয়ে থাকতো, হয়তো নিজে বোঝার চেষ্টা করতো, তার নিজেরও হয়তো মানে ঠিক মানে বুঝতে পারতো না যে তার সাথে কি হচ্ছে, রাতের দিকে তার সাথে কি হচ্ছে, সে হয়তো নিজেই নিজের মধ্যে থাকতো না। মানে যে মানুষটা মানে কথা মানে একটা মানে লো ভয়েসে সারা জীবন কথা বলে এসছে, মানে পশু পাখি এত ভালোবাসতো, সেই মানুষটা এরকম অশ্রাব্য ভাষায় মারধর করছে, মানে পোকামাকড় কথাবার্তা বলছো তারপর। হ্যাঁ একদমই তাই, পোকামাকড়। আর বলছে কি যে ও আমাকে বলেছে, মানে ওটা কে, যখন জিজ্ঞেস করা হতো ওটা কে, কে তোমাকে বলেছে, তার কাছে কোনো উত্তর নেই, সে বলতোই না, বলছে আমি সব জানি, আমাকে সব বলা হয়, ও আমার কানের কাছে এসে বলে, সব বলে আমাকে, জাস্ট এরকম ভাবে বলতো যে সব বলে, আমি সব জানতে পারি, যে কি হচ্ছে আমার আড়ালে কি হচ্ছে আমি সব জানতে পারি, ও আমাকে সব বলে, ও তাই জন্য তো বলে আমাকে যে শেষ করে দে, সবাইকে শেষ করে দে, মেরে দে একেবারে, জাস্ট এরকম ভাবে বলতো, যখন ওরকম অশান্তি হতো না জাস্ট এভাবে বলতো, যে ওই জন্য তো আমাকে বলে যে সবাইকে মেরে দে, সবাইকে মেরে দে, কেউ ভালো না। জাস্ট মানে এই জিনিসগুলো বলতো, যখনই তাকে জিজ্ঞেস করা হতো কে তোমাকে বলছে, কেন তুমি এরকম করছো, তার কাছে কোনো উত্তর নেই। সে সকালে তো সে নিজে জানতোই না যে সে রাতে কি করছে। বুঝতে পারছো, মানে এতটাই প্যাথেটিক, ওটা বাড়িটা এখন ওরম ভাবেই পড়ে রয়েছে, এখনো সেম জিনিসই হয়ে যাচ্ছে, থেকে থেকে লোকজন দেখছে যে বাড়িতে আলো জ্বলছে, যারা এই বাড়ির কাছাকাছি যাচ্ছে তোমার তারা নাকি বাড়িতে ঢুকতে পারছে না, এরকম প্রায় চলছে। এমনকি এটাও হয়েছে কৌস্তব, এটাও আমি তোমাকে বলে রাখি, যে এরকম দুটো কেস নাকি হয়েছে, দুজন নাকি ওই বাড়িতে গেছে, তারা নাকি আর ফেরত আসেনি, তাদের বাড়ির লোক নাকি নিখোঁজ, মানে মানে এরকম খবরের কাগজে নাকি এরকম মানে দিয়েছে আর কি, অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে যে মানে নিখোঁজ হয়ে গেছে তাদের ছেলে, তারা নাকি বাড়িতে আমাদের বাড়িতে এখানে নাকি ঢুকেছে, কিন্তু তারা নাকি আর বেরোয়নি, এরকমও হয়েছে। তুমি এখন নিজে সাবধানে থাকার চেষ্টা করো দিয়া, আর আমাদের সাথে এই যে ঘটনাটা শেয়ার করলে আই থিঙ্ক এটার মাধ্যমে অনেকে অ্যাওয়্যার হবে যে এরকম ধরনের প্রবলেমস হলে ফেলে রাখাটা উচিত নয়। তোমরা কখনো মানে কারু সেশন নাও নেই যারা স্পিরিচুয়ালি হেল্প করে থাকেন বা কিছু? হ্যাঁ কৌস্তব, অ্যাকচুয়ালি কি জানো তো, মা তো বিশ্বাস করতেন না, এইবার আমরা অনেকে যারা রিলেটিভরা রয়েছে, আমার মাসিরা আমাদের পাশের বাড়িতেই মানে পাশেই থাকতো, বাড়ির পাশেই থাকতো, তো আমার মাসিরা মানে মাকে বলেছে যে এরকম অশান্তির প্রতিকার একটা দেখ, মানে নিয়ে যা, মানে বাবাকে নিয়ে যাওয়ার কথা বলছিল আর কি, যে এরকম ব্যারাকপুরে একজন আছেন, একজন তন্ত্র সাধক রয়েছেন, আমি ওনার নাম নিচ্ছি না, তো আমার মা মানে কিছুটা অনিচ্ছায় মানে তাকে এমনি বুঝিয়ে শুনিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, বাবাকে নিয়ে যাতে সে যায়, তো সে মানে আমার মা গেছিল, কিন্তু সেখানে কিছু এমন প্রস্তাব রাখা হয় আমার মায়ের কাছে যে আমার মা সেটা মানে একদমই মানে করতে পারেননি। মানে মাকে এটা বলা হয় যে মায়ের মানে বাবার সামনে নাকি উনি মায়ের সাথে শারীরিক সম্বন্ধ বানাবেন, তো যেটা আমার মায়ের পক্ষে সম্ভব হয়নি। তো মা আবার ফিরে আসেন, মানে তারপর কি বলতো, এটা চলতেই থাকে, জাস্ট চলতেই থাকে। আর আমি তো বরং বলবো যে যখন থেকে মানে যেই দিন মানে আমার মা আরো বেশি মানে হেল্পের জন্য সেই ব্যারাকপুরে যায় ওনার কাছে, তারপর থেকে তো যেন এই ঘটনাটা আরো বেড়ে গেছে, আরো বেড়ে গেছিল, তারপর থেকে সিচুয়েশন যেন আরো ওয়ার্স হয়ে গেল, মানে হিতে বিপরীত করে দিয়েছেন, হিতে বিপরীত হয়ে গেল, মানে যেন মনে হচ্ছিল যে
মানে এতদিন মানে উনি যেন যে করাচ্ছে, যে করছে, যে জিনিসটা আছে, সে যেন মানে বলছে যে তুই মানে আরো তোর খারাপটা করবো, এবার তুই হেল্প নিতে চাইছিস, তোকে আরো শেষ করে দেবো, এরকম একটা ব্যাপার। মানে দিন দিন মানে সাংঘাতিক রকমের কিছু হয়েই যেত। মানে আমি তোমাকে বলছি না যে ফোন কল আসতো, আমি এই ট্রেনে এখন ঝাঁপ দেবো, আমি মেট্রোয় ঝাঁপ দেবো, এরকম, আমি এই তো এখন এই ব্রিজে দাঁড়িয়ে আছি, এই নিচে আমি এখন ঝাঁপ দেবো, জাস্ট এরকম হতেই থাকতো। মানে বাবার গলা করে এরকম কল আসতো, কিন্তু মানে এরকম বহুবার হয়েছে যে কয়েক মিনিটের মধ্যে আমার বাবা ঘর বাইরে চলে এসছে। তাহলে সেটা কলটা কে করলো? বুঝতে পারছি। থ্যাংক ইউ দিয়া ঘটনাটা শেয়ার করার জন্য। তুমি এখন সাবধানে থাকো, এটাই চাইবো। হ্যাঁ কৌস্তব। টেক কেয়ার। এটাই ছিল কিউরিও ফাইটার আজকের ঘোস্টলি কল রেকর্ডিংয়ের প্রথম ঘটনা, যেখানে দিয়া আমাদের সাথে নিজের লাইফের এই পিকিউলিয়ার এক্সপিরিয়েন্সটা শেয়ার করলো। কিন্তু এর পরে আপনাদের জন্য আরও একটি ঘটনা থাকছে, যেটি বাঁকুড়ার কোতলপুরের ঘটনা। এখানে দুটি মৃত্যু ঘটে। এই দুটি মৃত্যুকে কেন্দ্র করে এই ঘটনাটি, এই অপ্রীতিকর ঘটনাটির পরে এমন কিছু শুরু হয়, এমন কিছু এক্সপিরিয়েন্স কয়েকজন ফিল করতে থাকে, যেটা সচরাচর শোনা যায় না, দেখা যায় না, অথবা উপলব্ধিও করা যায় না। একজন মাধ্যমিক পরীক্ষার্থী, তার অস্বাভাবিক মৃত্যু এবং তার মৃত্যুকে ঘিরে নানান অজানা তথ্য। ঘাস মারার ওষুধ দিয়ে নাকি তাকে মারা হয়েছিল। যাই হোক, আমি ঘটনার সম্বন্ধে বিশেষ আর কোনো হিন্টস দেব না। ঘটনাটা শেষ অবধি শুনুন, এবং শ্রাবন্তীর এই ঘটনাটি আপনাদের কেমন লাগছে সেটা কমেন্ট করে জানান। তাহলে চলুন শুরু করা যাক বাঁকুড়ার কোতলপুরের শ্রাবন্তীর ঘটনা। ঘড়িতে বেলা 3টে। আপনারা শুনছেন কিউরিও ফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং। আপনাদের আজকের হরর ডোজ। হ্যালো শ্রাবন্তী। হ্যাঁ কৌস্তব, বলো। তো বিষয়টা হচ্ছে যে তোমাদের বাড়ি বাঁকুড়ার কোতলপুরে, এবং সেখানে একটা এমন মর্মান্তিক ঘটনা ঘটেছিল একজন মাধ্যমিক পরীক্ষার ছাত্রীর সাথে। এই ঘটনা ঘটার পর সে খুনও হয় ইভেন। তারপরে তোমাদের এলাকার ওপর বা তোমাদের পাড়ার ওপর এমন মারাত্মক কিছু জিনিসপত্র ঘটে পুরো পরিবারের ওপর, যেটা সত্যি কথা বলতে খুবই সাংঘাতিক। কি ঘটেছিল না ঘটেছিল এই পুরো জিনিসটা জানতে চাই শ্রাবন্তী, কি ঘটেছিল? ঘটনাটা ঘটে কোতলপুরেই, বেশ কিছু বছর আগেকার ঘটনা। একটি পরিবারে 4 জন ফ্যামিলি মেম্বার থাকতো, বাবা মা এবং তার 2 সন্তান, 2টি কন্যা সন্তান। বড় মেয়েটির বয়স 14-15, মেয়েটি মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। ছোট মেয়েটি 10 বছর, ক্লাস 4-5-এ পড়ে। প্রথম এক্সাম ছিল, মানে বাংলা পরীক্ষা ছিল, মাধ্যমিক পরীক্ষার্থী। বাংলা পরীক্ষাটা তার ভালোভাবে পরীক্ষা দিয়েছিল, পরীক্ষা ভালো হয়, মেয়েটি পড়াশোনায় ভালো ছিল। এবং বেশ কিছুদিন তার পরীক্ষা হয়, বেশ কিছু পরীক্ষার পর ম্যাথ পরীক্ষার আগের দিন, অঙ্ক পরীক্ষার আগের দিন মেয়েটি আত্মহত্যা করে। আচ্ছা আচ্ছা। আত্মহত্যা করে, মানে সকালবেলা ঘুম থেকে উঠে হঠাৎ করে শুনছি ওই রকম ভাবে মেয়েটা মারা গেছে। পালিয়ে বিয়ে করেছিল, বিয়ে করে তারপর তারা আত্মহত্যা করে। কি পালিয়ে গিয়ে বিয়ে করেছিল? পালিয়ে গিয়ে বিয়ে করেছিল, এটা আমরা লোকের মুখে শুনেছি, লোকের মুখে শুনতে পাচ্ছি যে মেয়েটি কোথাও কোনো ওই ছেলেটির সাথে কোনো একটা জায়গায় পালিয়ে যায়, পালিয়ে গিয়ে বিয়ে করে, বিয়ে করে সেখানে আত্মহত্যা করে। রাস্তায় হয়তো মানে খুব খারাপ অবস্থায় দেখতে পায়, মানে আত্মহত্যা করেছে যেভাবে হোক, কোনো বিষ খেয়ে নাকি আত্মহত্যা করেছে। বিষ খেয়ে মানে ঘাস মারার ওষুধ খেয়ে আত্মহত্যা করেছে। ছেলেটি সাথে সাথেই মারা যায়। মেয়েটি সেই দিন বেঁচে ছিল,
তারপর দিন মারা যায়। মানে দুজনেই মানে ওই বিষটা খেয়েছিল? দুজনেই বিষ খেয়েছিল, এটা আমরা শুনেছি, এটা আমরা লোকের মুখে শুনেছি। তারপর বডি মানে বডিটা বাড়িতে আসে, পুরো বডিটা গলে গেছিল। গলে গেছিল। আচ্ছা আচ্ছা। বিষ খেয়েছিল তো পুরো বডিটা গলে গেছিল। ঘাস মারার ওষুধ খেয়ে মেয়েটি আত্মহত্যা করে, তারপরই ছেলেটার সাথে সাথে মারা যায়। এবং আমরা শুনেছিলাম মেয়েটার কনিষ্ঠা আঙুলটা যদিও নড়ছিল, এটা পুরোটাই লোকের মুখে শোনা। মেয়েটি মারা যায়, পুরো বডিটা গলে গেছিল, একদম পুরো গলে গেছিল, মানে পুরো পাটা পুরো স্তব্ধ হয়ে গেছিল। এরকম একটা ঘটনা দেখে মেয়েটি ছিল খুব ভালো মেয়ে, খুব শান্ত, খুবই শান্ত মেয়ে। কিছুদিন পর আস্তে 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 আমরা সবাই দৈনন্দিন জীবনে ফিরে যাই। মোটামুটি এটা চাপা পড়ে গেছে, মারা গেছে সেটা সবাই জানি। তারপর থেকে ওর মা বাইরে বেরোতো না, এমনিও বেরোতো না, তারপর থেকে ওর মা একদমই বাড়িতে বেরোতো না। তারপর এবার আসি, মানে ওই ছোট মেয়েটিও আস্তে আস্তে বড় হয়। এবার ছোট মেয়েটি আমার মেয়ের সাথে টিউশনে পড়তে যেত। মানে যে যার দিদি মারা গেছে? হ্যাঁ, যার দিদি মারা গেছে ছোট মেয়েটি আমার মেয়ের সাথে টিউশনে গিয়ে পড়তে যায় একসাথে। এটা হচ্ছে তার আরো অনেক বছর পরের ঘটনা, 4-5 বছর পরের ঘটনা। এরা বড় হয়ে যায়, বড় হয়ে যাওয়ার পর ছোট মেয়েটি, আমার মেয়ের সাথে ছোট মেয়েটির কোনো একটা হরর টপিক নিয়ে আলোচনা হয়, মানে হরর বিষয়। হ্যাঁ 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 হ্যাঁ। আমার মেয়ে আবার ওই ভূতের কাহিনী, ভূতের গল্প শুনতে খুব ভালোবাসে, এই ধরনের কথাবার্তা হয়। তখন কথা বলতে বলতে ও মানে কথা তোলে ওর দিদির আসল ঘটনা, যে ওর দিদি আত্মহত্যা করেনি, তাকে মার্ডার করা হয়েছে, তাকে মেরে দেওয়া হয়েছে, মানে প্ল্যান মাফিক। আচ্ছা। আমি তো এই ঘটনাটা শুনে শুধু অবাক। কৌস্তব, চিন্তা করো, একটা মেয়ে আমরা শুনেছি মেয়েটি মারা গেছে, মানে মারা গেছে, আত্মহত্যা করেছে, সে বিয়ে করে যাকে ভালোবাসে তার সাথে পালিয়ে গিয়ে বিয়ে করে মারা গেছে। হঠাৎ করে যখন শুনছি সেই মেয়েটাকে মেরে দেওয়া হয়েছে, সেই ঘটনাটা বুঝতে পারছি কিরকম। তারপর আমার মেয়ে বাড়িতে এসে বলে ঘটনাটা, আমি ওকে বললাম তুই ভালো করে জিজ্ঞাসা করবি তো কি হয়েছিল। ওকে বলে মেয়েটি বাংলা পরীক্ষা দেওয়ার পর, পরীক্ষা ভালো হয়েছে, বেশ কিছুদিন পর মানে পরীক্ষা দেওয়ার পর কোনো একটা সানডে, মানে ছুটির দিনে হঠাৎ করেই ওর ছোট বোনটার শরীর খারাপ করে, অসুস্থ, ছোট মেয়েটার অসুস্থ। তখন তার বাবা মা, আর ছোট মেয়েটা তো অনেক ছোট, তার বাবা মা নিয়ে তাকে ডক্টরের কাছে যায়, ডাক্তার দেখাতে যায়। আর সেই বড় মেয়েটি তখন বাড়িতে একা ছিল, কারণ আমি আগেই বলেছি একটি বাড়িতে ওরা 4 জনই থাকতো। ডাক্তার দেখাতে গেছে, সেই সময় একটি ছেলে দরজায় নক করে। দরজায় নক করতেও যখন দরজা ওপেন করেছে তখন বলেছে তোমার বাবা মা বোন যাচ্ছিল রাস্তায়, হঠাৎ করে তারা অ্যাক্সিডেন্ট করেছে, তারা এখন হসপিটালে ভর্তি, এক্ষুনি চলো আমার সাথে। আর সেই মুহূর্তে ওই ঘটনাটা শুনে ও অত কিছু ভাবেনি। তবে স্বাভাবিক, আমাদের বাবা মা যদি এরকম একটা ঘটনা পাই, বাবা মা অ্যাক্সিডেন্ট করেছে, আমাদের মানে দিক বিদিক জ্ঞান থাকবেই না তখন। ও তখন কোনো দিকে কোনো কিছু না তাকিয়ে ছেলেটির সাথে যায়। এই ছেলেটি কিন্তু সেই ছেলেটি, যেই ছেলেটির সাথে সে বিয়ে করে আত্মহত্যা করেছিল। এরকম একটা আননোন ছিল, তাকে বিয়ে করে নিল হঠাৎ? হ্যাঁ, ঘটনাটা শোনো, আমি ঘটনাটা বলছি। এই ছেলেটি এই মেয়েটিকে পছন্দ করতো, খুবই পছন্দ করতো। মেয়েটি কিন্তু ছেলেটিকে একদমই পছন্দ করতো না, কারণ ছেলেটি টিউশনে ফলো করছে, বাইক নিয়ে রাস্তায় যাচ্ছে, ফোন করছে, এই ধরনের বিরক্ত করতো। তারপর এই মেয়েটি মানে এত বিরক্ত করতো, তখন সে তার বাবা মাকে এসে বলে দিয়েছিল যে এই ছেলেটি আমাকে বিরক্ত করে, আমাকে পড়তে গেলে ডিস্টার্ব করছে, ফোন করছে। ছেলেটি কিন্তু ওর নিজের বাড়িতে বলে রেখেছিল যে ওই মেয়েটিকে আমার ভালো লাগে বা ভালোবাসি, বিয়ে করব, এইরকম। ছেলেটির বাড়িতে মেনে নিয়েছিল, কিন্তু মেয়ের বাড়িতে মেনে নেয়নি। কেন মেনে নেয়নি জানো? ছেলেটা গলাটা খনা ছিল, আমরা যেমন এইভাবে সুন্দরভাবে, মানে আমাদের গলার আওয়াজ যেরকম হয়, ও ঠিকঠাক ভাবে কথা বলতে পারতো না। খনা ছিল বলতে মানে খনা ছিল মানে আওয়াজটা ঠিকঠাক বেরোতো না, গলার আওয়াজটা ঠিকঠাক বেরোতো না, মানে খনা খনা টাইপের ছিল। হ্যাঁ, এবার
ওদের বাড়িতে এদের মেয়েটির বাবার আর্থিক অবস্থা ভালো, খুবই ভালো, তো ওরা আরো ভালো ছেলে দেখে বিয়ে দেবে। ওর মানে এই ঘটনাটা শুনে মেয়ের বাবা তখন অন্যত্র ছেলে দেখে, সম্বন্ধ দেখে, মেয়ের বিয়ে দিতে হবে তো, যে আজ না হোক পরেও আমি মেয়ের বিয়ে দেবো, যখন ডিস্টার্ব করছে তখন কথা বলে রাখি। তা কথা বলতে বলতে বয়সী বা কত 14-15 বছর ওই সময় মেয়ে দেখছি, মানে বিয়ের কথা বলে রাখতো, পরে বিয়ে দিত আর কি, এরকম একটা ছিল ব্যাপার ছিল। তখন সে কোন একটা ছেলের সাথে তার সম্বন্ধ করা থাকে, যে পরে বিয়ে হবে এরকম সম্বন্ধ হয়। যে কোনো কারণে এই ছেলেটি, যেই ছেলেটি বিরক্ত করতো, সেই ছেলেটি এই খবরটা পায়, যে খবরটা পেয়ে ও মানে ইয়ে করেই ছিল যে আমি মেয়েটিকে কিভাবে আমি বিয়ে করব, যেভাবে হোক তো মেয়েটাকে বিয়ে করবো, এরকম ধরনের ও এটা ভেবেই ছিল মেয়েটাকে আমি বিয়ে করে যেভাবে হোক বিয়ে করে নেব। এবার তখন মেয়েটিকে বলে তোমার বাবা মারা গেছে, বাড়িতে এসেছে। মেয়েটি কোনো কিছু না ভেবে ওর গাড়িতে উঠে পড়ে। আচ্ছা, খুব কাঁদতে কাঁদতে উঠে পড়েছে, যেহেতু ওর বাবা মা অ্যাক্সিডেন্ট করেছে, হসপিটালে ভর্তি আছে, কাঁদতে কাঁদতে উঠে পড়েছে। যাই হোক, উঠে পড়ে ওকে গাড়ি করে যখন নিয়ে যাচ্ছে, মেয়েটি খুব কাঁদছে। তখন বলেছে আমাকে জল দাও, আমার খুব জল পিপাসা পেয়েছে। তখন ওই ছেলেটি ওকে জল দেয়, মেয়েটি জল খায়। মেয়েটি কিন্তু জানতো না যে ওই জলের বোতলের মধ্যে বিষ আছে, বিষ মেশানো আছে। ওই মেয়েটি কিন্তু জানতো না, এবং একটা রাস্তার একটা জায়গায় দাঁড়িয়ে দুজনেই জল খায়। দুজনেই জল খেয়ে ওর সাথে সাথেই মারা যায়। ছেলেটি তো সাথে সাথেই মারা যায়, কারণ ঘাস মারার ওষুধটা তুমি দেখেছো কিনা জানি না, ঘাসে যখন স্প্রে করা হয় না, ঘাসটার সাথে সাথে হলুদ হয়ে যায়, এবং ঘাস হবেই না সেই জায়গাটায়। মানে খুব ওরা বিয়ে করার জন্য বেরিয়েছিল, বাট বিয়ে করতে পারে না। হ্যাঁ, এটা মানে লোকের মুখে শোনা, যেটা এখানে একটা পার্কে বা বিয়ে করে হোটেলে তারা ছিল, থাকার পর মারা যায়, সেখান থেকে তাদেরকে হসপিটালাইজ করা হয়, এটা লোকের মুখে শোনা। আর ওই মেয়েটির বোন যেটা বলেছে যে ওরা বিয়ে করেনি, এটা লোকের মুখে রটে গেছে। ওরা কোনো একটা জায়গায় ওই দাঁড়িয়ে জল খেয়েছে, তখনই মারা গেছে। জল পিপাসা পেয়েছে, আমাকে জল দাও। জলের মধ্যে বিষ কিভাবে মেশানো ছিল? ও ছেলেটা তো প্ল্যান করে করেছে যে আমি যখন তোমাকে ভালোবাসি, আমি যখন তোমাকে পাবো না, আমি তোমাকে কাউকে পেতেও দেবো না। ও যখন শুনেছে মেয়েটির বিয়ের ঠিক হয়ে গেছে, তখন ও দেখছে যে মেয়েটি যদি বিয়ে হয়ে যায়, আমি যখন তোমাকে পাচ্ছি না, আমি কাউকে পেতেও দেবো না। মানে ও অ্যাকচুয়ালি বিয়ে করার উদ্দেশ্য নিয়ে বেরোয়নি। হ্যাঁ, না, বিয়ে করার উদ্দেশ্য নিয়ে বেরোয়নি, কারণ ও তো বিরক্ত করছে। ও তো খবর পেয়েছে মেয়েটির বিয়ে ঠিক হয়ে গেছে, তাহলে ও দেখছে যদি মাধ্যমিক পরীক্ষার পর যদি মেয়েটিকে বিয়ে দিয়ে দেয়, তাহলে তো আমি আর পাবো না, সেহেতু তাহলে আমিও মরে যাবো, ওকেও মেরে দেবো। আমি যখন পাবো না, আমি তখন তোমাকে কাউকে পেতেও দেবো না। এইরকম একটা ঘটনা। ও দেখছে যে আমি পাবো না, তাহলে আমিও ওকে মেরে দিই। এইরকম একটা ঘটনা ছিল। তা মারা যায়, ঠিক আছে। তখন এই ঘটনাটা আমার মেয়ে শুনে এসে বলে যে এইরকম ভাবে এই হয়, মাথার ঠিক থাকেনি, চলে গেছিল, এইরকম ভাবে মারা যায়। কারণ ওর বোন তো ওকে দেখেছে সচক্ষে হসপিটালে, যে আমার দিদির বিয়ে হয়নি, যেটা রটেছে আমার দিদির বিয়ে তো হয়নি, এটা তো লোকে রটিয়েছে। আর মারা যাওয়ার আগে বোনকে সবকিছু বলে গেছে হয়তো। না, আমরা যেটা লোকের মুখে শুনেছি যে বিয়ে হয়েছে, মারা গেছে, সিঁদুর পড়েছে। হসপিটালে যখন মেয়েটা মারা যায় বা যখন ডেড বডিটা বাড়িতে আসছে, ওরা তো দেখতে পাচ্ছে মেয়ে সিঁদুর পরে নেই, হাতে শাঁখা নেই, সুতরাং বিয়ে হয়নি। ও যেই চুড়িদার পরে গেছিল, সেই চুড়িদার পরেই তো এসেছে। হ্যাঁ, আমি সেটা বুঝতে পারছি। বাট ওর বোন যে তোমাদেরকে যে ইনফরমেশনটা দিয়েছে যে দুজন, মানে ছেলেটা ওকে কিছু খাইয়েছে, নিজেও খেয়েছে জল খাবার নাম করে, হয়তো হসপিটালে যখন দেখতে গেছিল, হয়তো মেয়েটা বলেছে। আর এবং ছেলে মেয়ে একই সাথেই মারা গেছে, একসাথে। আর যেহেতু মেয়েটির দেখাশোনা ঠিক করছে, মেয়েটি জানতো, মেয়েটি রাজি বিয়েতে, মেয়েটি বাড়িতে এসে বলেওছে ছেলেটি বিরক্ত করতো, আর ছেলেটাকে পছন্দও ছিল না, তাহলে আর ও কেন সুইসাইড করবে? যাই হোক, এই ঘটনাটা মোটামুটি তারপর সব স্টপ হয়ে যায়, সব ঠিকঠাক হয়ে যায়। আচ্ছা, হ্যাঁ, সব ঠিকঠাক হয়ে গেল। আর মেয়েটির বাড়ি থেকে কিন্তু কোনো পুলিশ কেস করেনি, কারণ এইরকম একটা ঘটনা ঘটে গেছে। ওরা কোনো কিছু জিনিসটাকে আর মেয়েটার নামে এত খারাপ খারাপ ঘটনা ঘটেছে, সেজন্য ওরা আর কিছু এটাকে নিয়ে ঘাটাঘাটি করতে চায়নি।
কারণ ছেলের বাড়ি থেকেও বলছে আমরা তো বিয়ে দিতাম, এরকম একটা ঘটনা। ওই জন্য ওরা টোটালি স্টপ করে গেছিল যে আমার তো আর একটা মেয়ে আছে, আমি ওকেই মানুষ করি। এবং মেয়ের মা খুব ভালো, মেয়েটির যে মা খুব ভালো মেয়ে, ভীষণ ভালো মেয়ে, আমি তো দেখেছি, কথা বলি তো, খুব ভালো মেয়ে। ব্যাস হয়ে যায়, মারা যায়। মেয়েটি মারা যেদিন, মানে যেদিন মারা যায় সেই দিন থেকে শুরু হলো একটা মানে আসল ঘটনা। তুমি শুনলে তুমি মানে কি বলবো, ভয়ঙ্কর ঘটনা ওদের বাড়িতে শুরু হয়। আচ্ছা। মেয়েটি মারা গেছে, মেয়েটির মা ঘরে বসে আছে, যেমন মানে সেই রকম অবস্থায়, খুব খারাপ অবস্থা। মেয়েটির মা জানালা থেকে দেখতে পাচ্ছে কাঁঠাল গাছের উপর কেউ উঠে যাচ্ছে, সামনে চুল মানে ঝাঁকড়া ঝাঁকড়া চুল, কাঁঠাল গাছ দিয়ে কেউ উঠে যাচ্ছে। তার মা পরিষ্কার দেখতে পায়, পরিষ্কার দেখতে পায়। আমি তোমাকে ওদের বাড়ির প্রত্যেকটা ছবি পাঠিয়েছি, দেখবে। ওটা ওর মা দেখে খুব মানে খুব ভয় পেয়ে যায় বা খুব কাঁদে, যে সে তো তার মেয়েকেই দেখছে। মানে ওনার নিজের মেয়েকে দেখতে পেয়েছে কাঁঠাল গাছে? হ্যাঁ, ওনার নিজের মেয়েকেই দেখতে পেয়েছে, যেই মেয়েটি মারা গেছে তাকেই দেখতে পেয়েছে রান্নাঘরে জানালা থেকে। সেই দিন থেকে দেখতে শুরু করে। যেহেতু ওটা তো অপঘাতে মৃত্যু, 4 দিনে কাজ হবে, এরকম একটা ওদেরও ব্যাপার। এবং বাড়িতে লোকজন আসছে, কথা বলছে, ওরকম একটা খুব বাজে মর্মান্তিক ঘটনা ঘটেছে। দেখেছে, দেখে চিৎকার করেছে। ওরা কেউ বিশ্বাস করেনি, ওরা কেউ বিশ্বাস করেনি, কারণ ওর মা দেখতে পাচ্ছে, কেউ বিশ্বাস করছে না। কারণ ওর হয়তো অন্য কিছু উদ্দেশ্য ছিল, সেই জন্য তার মাকে ভাবে দেখা দিচ্ছে। যাই হোক, ওই ঘটনার পর রাতে শুয়ে পড়ার পর ওর বাড়ির সবাই আওয়াজ পেয়েছে রান্নাঘর থেকে সমস্ত বাসন পড়ে যাচ্ছে। সমস্ত বাসন পড়ে গেলে যে আওয়াজ হয়, ওর মা সেটা শুনেছে, ওর মাকে ওরা বাড়ির সবাই শুনেছে। ছুটে বেরিয়ে আসার পর দেখছে কোথাও কিচ্ছু নেই, বাসন বাসনের জায়গায়, এবং জানালা থেকে কেউ সরে চলে যায়। জানালার পাশে কেউ দাঁড়িয়ে থাকলে যেমন কেউ সরে চলে যেতে দেখতে পাই আমরা, তার ওর মা সেটা দেখতে পায়। কিন্তু ওরা কেউ দেখতে পাচ্ছে না, আওয়াজ সবাই পাচ্ছে, ওরা কেউ কিচ্ছু দেখতে পাচ্ছে না। ওর মা যে বলছে, ওর মায়ের কথা কেউ বিশ্বাস করছে না, কারণ ওটা তো কেউ দেখতে পাচ্ছে না। যাই হোক, ওরা হয়তো ভেবেছে কোনো বেড়াল টেড়াল হবে, ইঁদুর হবে, হয়তো বাসন ফেলে দিয়েছে, এরকম একটা ব্যাপার। যাই হোক, মায়ের মন তো আস্থা। যাই হোক, সেই দিনটা গেল। ওর মেয়েটি যেই ঘরটায় থাকতো সেই ঘরটা থেকে মানে মাছ পচে গেলে যেমন গন্ধ আসে, 4 গুণ পচা গন্ধ বের হতে থাকে ওই ঘরটা থেকে। খুব মাছ পচা মানে পচে গেলে যেরকম গন্ধ থাকে, বিকট গন্ধ, মানে থাকা যাচ্ছে না ঘরটার মধ্যে। হ্যাঁ, আসতে বিকট গন্ধ, মানে এত পচা গন্ধ যাচ্ছে তাই। তারপর আর ওই মেয়েটি না ছাদে অনেক কিছু গাছ লাগিয়েছিল, ওই রেন লিলি, যে ছোট ছোট ফুলের যে গাছগুলো হয়। ও মারা যাওয়ার পরদিন থেকেই গাছের ফুলগুলো সব কালো হয়ে গেছিল। আচ্ছা আচ্ছা, পুরো কালো হয়ে গেছিল। আমি তোমাকে বলছি, আমার গায়ের মধ্যে কাঁটা দিচ্ছে এই ঘটনাগুলো। যাই হোক, পুরো একদম মানে এরকম এই অবস্থা। ওরা তো ছাদে কেউ উঠতে পারছে না, ওরা যে ছাদে উঠবে, ছাদে কেউ উঠতে পারছে না, মনে হচ্ছে ছাদ দিয়ে কেউ লাফাচ্ছে, কেউ দৌড়ে যাচ্ছে। তারপর দরজা নকিং, দরজা কন্টিনিউ নক হচ্ছে, লাইট অফ আর অন, অফ আর অন। আর ওদের বাথরুমটা পুরো ঘুটঘুটে অন্ধকার। ওদের বাড়িটার গল্প বলি এরপর। ওদের বাড়িটা আমি তোমাকে ছবি পাঠিয়েছি, দেখেছো তো রাস্তা থেকে কত ভিতরে, অনেকটা ভিতরে। হ্যাঁ, ওদের বাড়িতে ঢোকার আগে ডান দিকে একটা দরজা আছে, দেখেছো? তোমাকে ছবি পাঠিয়েছি, তালা মারা আছে, দেখেছো? আচ্ছা। হ্যাঁ, ওটা হচ্ছে বাগানের রাস্তা, ডান দিকেরটা। ওই ডান দিকের বাগানের বাগান আছে এখন, যদিও ওই কাঁঠাল গাছটা নেই, ডান দিকের কাঁঠাল গাছটা নেই। বাড়ির পিছনটা মানে কিরকম বলছি, আমি বাড়িতে ঢুকছি, ফার্স্টের দরজা, মেন গেট, বাঁ দিকে 2টো রুম, ডান দিকে রান্নাঘর, ডান দিকে ছাদে ওটা সিঁড়ি। ওদের ঘরটার মধ্যে আমি ছাদে সিঁড়ি দিয়ে উঠতে পারিনি, ঘরটা এমন মানে থমথমে ভাব, আমি উঠতে পারিনি। এবং মেন গেট থেকে সামনে তাকালে একটা দরজা আছে, ওর বাইরেটা ওই মানে ব্যাক সাইডটায় পুরোটা গ্রিল দেওয়া আছে। গ্রিলটার সামনে 2টো পরপর ডোবা, যেখানে জঙ্গল, বাঁশ গাছ, সেই কাঁঠাল গাছ, সামনে তুলসী মঞ্চ, সেই একই জায়গা। মানে তোমার দেখলেই গাছ ছমছমে ভাব। বাড়িটার মধ্যে কোনো রোদ ঢোকে না, বাথরুমটা পুরো ঘুটঘুটে অন্ধকার।
মানে ওই ব্যাক সাইডটা শুধু গ্রিল দেওয়া আছে। ওই ওরা যদি কোনো পর্দা দিয়ে দেয় বা গ্রিলটাকে যদি বন্ধ করে দেয়, ওদের বাড়ির মধ্যে কোনো আলোই ঢুকবে না। মানে ওই ঝোপ থেকে যতটুকু ফাঁক আসে, সূর্যের আলো আসে, ওটা থেকে ওদের ঘরটা আলোকিত হয়। পুরোটা অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার। একটা তুলসী মঞ্চ, এখন দেখলাম তুলসী মঞ্চ, তুমি ঢুকতে পারবে না ওর বাড়িটার মধ্যে। ঢুকলে তোমার গা মানে ছমছম করবে। আমি ঢুকে দেখলাম তো পুরো মানে স্যাঁতস্যাঁতে ভাব, পুরো স্যাঁতস্যাঁতে ভাব ওদের ঘরটার মধ্যে, পুরো স্যাঁতস্যাঁতে ভাব। আর একটা কথা বলি, ওদের বাড়িটা হচ্ছে কবরস্থানের উপরে। কবরস্থানের উপরে বাড়ি? হ্যাঁ, ওদের বাড়িটা হচ্ছে কবরস্থানের উপরে, যার জন্য ওদের বাড়িটা আগে থেকেই বন্ধন করা আছে। ওকে ওকে ওকে, আগে থেকেই বন্ধন করা আছে। কোনো নেগেটিভ এনার্জি ওদের বাড়ির ভিতরে প্রবেশ করতে পারবে না। ওর যে মেয়েটি মারা গেছে, ওকে কিন্তু সবাই বাইরে দেখতে পাচ্ছি, ও কিন্তু বাড়িতে ঢোকে। মানে ঘরের ভেতর থেকে বাইরে দেখতে পাচ্ছে, কাঁঠাল গাছের উপরে উঠছে। হ্যাঁ, গাছে উঠছে। ওর মা দেখছে বাড়ির বাইরে। বলো? জানলা দিয়ে দেখতে পেলো, জানলা দিয়ে দেখতে পাচ্ছে। হ্যাঁ, জানালা দিয়ে যখন দেখতে পেয়েছে যে কাঁঠাল গাছের উপরে উঠছে, কাঁঠাল গাছটা কেটে দিয়েছে। কাঁঠাল গাছটা কিন্তু আর নেই। আচ্ছা আচ্ছা। বাগানে যেরকম শুকনো পাতা পড়ে থাকলে যেরকম হেঁটে গেলে যে আওয়াজটা হয়, ওর মা সেই আওয়াজটাও পেয়েছে। ওর মা দেখছে কেউ কাঁদছে, গাছ থেকে বসে কেউ কাঁদছে, কেউ গাছের ডালটাকে নাড়া দিচ্ছে, কেউ গাছের ডালটাকে নাড়াচ্ছে। আস্তে 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 যখন ব্যাপারটা আরেকটু বাড়লো, তখন ওরা সবাই ফিল করতে লাগলো। ছোট মেয়েরা তো ভয় পাচ্ছে। মা দেখো, ওই দেখো দিদি, ওই দেখো মেয়েটা একা শুতে পারছে না, বাচ্চা মেয়েটা তার দিদিকে দেখতে পাচ্ছে যে মা ওই দেখো দিদি গাছে বসে আছে। হঠাৎ করে মেয়েটা যদি বাড়িতে একা হয়তো ঘুমোচ্ছে, মাও তো কিছু কাজটা চাচ্ছে বা স্নান করতে যাচ্ছে, বাথরুম যাচ্ছে, মেয়েটি ঘরে একা থাকতে পারছে না। এবং ঘরগুলো অদ্ভুত রকম ঠান্ডা, আর উপর থেকে ওই ঘর থেকে স্যাঁতস্যাঁতানি গন্ধ, আর ছাদের মধ্যে কেউ ওই দৌড়ে দৌড়ে হাঁটাচলা করাচ্ছে। ছাদটা লকড, তখন লক করে দেয়। তারপর কন্টিনিউ দরজা নকিং, কন্টিনিউ দরজা ঠকঠক ঠকঠক করছে। আচ্ছা আচ্ছা, কন্টিনিউ। ওরা কেউ ছাদে উঠতে পারছে না। অতিষ্ঠ হয়ে পুরোহিত মশাইকে ফোন করে। কৌস্তব, এর পরের ঘটনাটা শুনলে তুমি মানে এত ভয়ঙ্কর ঘটনা তুমি চিন্তা করতে পারবে না। পুরোহিত মশাইকে ফোন করে, পুরোহিত মশাই যিনি ঘরটা বন্ধন করে রেখেছিলেন, আচ্ছা, ওই পুরোহিত মশাইকেই ফোন করেন। পুরোহিত মশাই তার পরের দিনে আসেন যে এরকম এই পরিস্থিতি শুরু হয়েছে, আপনি একবার আসবেন। পুরোহিত মশাই আসেন বাইক নিয়ে। কৌস্তব, তুমি যখন বাইক চালাচ্ছ, তোমার পিছনে যদি আমি বসি, তুমি তো বুঝতে পারবে, ফিল করতে পারবে তো আমি তোমার পিছনে বসছি? একদম পারবো। পুরোহিত মশাই সেটাই ফিল করেছিলেন। পুরোহিত মশাই যখন বাড়ি থেকে আসছেন, ওর বাইকের পিছনে কেউ বসে আছে, ওটা ফিল করেছেন। উনি কিছু ক্ষতি কিন্তু করেনি, শুধু বাইকে বসে আছে। তারপর উনি যথারীতি এসেছেন, এসে বাড়িতে গেছেন। পুরোহিত মশাই বাড়িতে ঢুকেই বলেছেন, তোমাদের বাড়িতে যত তাড়াতাড়ি সম্ভব যজ্ঞ করতে হবে। ঢুকেই বলেছে যজ্ঞ করতে হবে। আর ওর মাকে নিতে এসেছে। মাকে নিতে এসেছে। একটা কথা মিস করে গেছি, ওর মা কিন্তু শুয়ে শুয়ে স্বপ্ন দেখেছে যে মা আমার এখানে ভয় করছে, অন্ধকার, আমি এখানে থাকতে পারছি না, আমার ভয় করছে, আমি এখানে থাকতে পারছি না। আর কাঁদছে, তুমি আমার সাথে চলো মা, আমি থাকতে পারছি না। যার জন্য ওর মা ওকে বারবার দেখতে পেয়েছে। এবং বন্ধন করা আছে বলে বাড়ির ভেতরে দেখতে পাইনি। না, বাড়ির ভিতরেও প্রবেশ করছে না। ও যেটা করছে বাড়ির মানে বাইরে থেকে করছে। ওর মা দেখতে পাচ্ছে, পরিষ্কার স্পষ্ট দেখতে পাচ্ছে কেউ দাঁড়িয়ে আছে, এবং সেটা ওই মাথা থেকে চুলগুলো, সামনের দিকে চুলগুলো ছড়ানো আছে, চুলের দিকে কেউ গাছে উঠে যাচ্ছে, গাছ নাড়াচ্ছে। দিনে রাতে শুধু ব্যাপার না, দিনে রাতে অল টাইম। তারপর ওই রকম স্যাঁতস্যাঁতে গন্ধ, এত ভয় তো আছে। ওরা কেউ ছাদে উঠতে পারছে না, চিন্তা করো। আর একটা কথা শুনবে কৌস্তব, ওরা 15 দিন কেউ বাড়ি থেকে বেরোতে পারেনি। মানে ওই 2 সপ্তাহ? হ্যাঁ, কেউ বাড়ি থেকে বেরোতে পারেনি, কারণ মানুষ তো খাবে। বাজারটা পর্যন্ত বাড়ি থেকে বাইরে থেকে কেউ এসে দিত, ওর বাবা বা ওরা গেট খুলে
বাজার নিত। তরকারি নষ্ট হয়েছে, যে তরকারি রাখছে না, যে রান্না করে তরকারিগুলো রাখছে, তরকারিগুলো নষ্ট হয়ে যাচ্ছে, রান্নাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তারপর দুধ কেটে যাচ্ছে, দুধ কেটে যাচ্ছে, যত রকমের মানে হ্যাঁ, সিম্পটম হ্যাঁ, হ্যাঁ। সেই সবকিছুই হচ্ছে প্রায়। হ্যাঁ, সব। কালো বিড়াল দেখেছে দরজার সামনে, মৃত্যুর পর কালো বিড়াল দেখছে, দরজা খুলেই দেখছে কালো বিড়াল। আর তারপর কি বাচ্চা হলো? মেয়েটি খুব ভয় পেয়েছিল, ও তো ছোট, ধরো 9-10 বছরের, মানে সে অনেক ছোট। তারপর পুরোহিত মশাই বাড়িতে কথা বলেন, বাড়িতে কথা বলার পর উনি যখন যান, উনি সেম একই ফিল করেন যে ওর বাইকে কেউ বসে আছে, আচ্ছা আচ্ছা। একই রকম বসে আছে। পুরোহিত মশাই বাড়িতে যান, বাড়িতে যেয়ে খাওয়া দাওয়া করে পুরোহিত মশাই যখন বেডে বসেন, তোমার পাশে সোফা বা তোমার পাশের বিছানায় যদি আমি বসি, তুমি তো বুঝতে পারবে কেউ বসে আছে। পুরোহিত মশাই সেটা ফিল করেছেন, আর কিন্তু পুরোহিত মশাইকে কিছু করেনি, ওরকম ফিল করে চলে গেছে, সেম একই। তাই উনি নিজেকে তখন বন্ধন করেছিলেন, বন্ধন করে রেখে ঘুমিয়ে পড়েছিলেন। এদেরকেও বন্ধন করার মতো কিছু উনি সুতো প্রোটেকশনের জন্য সুতো টুতো কিছু দিয়ে গেছেন। তারপরের দিন এসেছেন যজ্ঞ করতে, একতলায় যজ্ঞ হবে, যজ্ঞের সমস্ত সামগ্রী সব রাখা আছে, সবাই আছে, যজ্ঞ হচ্ছে। যজ্ঞ করতেই দিচ্ছে না, আচ্ছা, যজ্ঞ করতেই দিচ্ছে না, ফ্যান চলছে, অটোমেটিক ফ্যান চলছে, লাইট অফ, ঘরটা তো এমনি অন্ধকার, তুমি তো দেখতে পাবে না, লাইট অফ, কন্টিনিউ দরজা জানালাটা ওই সেই রকম একবার বন্ধ হয়ে যাচ্ছে, একবার মানে অফ হয়ে যাচ্ছে, একবার খুলে যাচ্ছে, আর সেরকম হাওয়া। যজ্ঞের আগুন জ্বালাতেই দেয়নি, কিছুতেই যজ্ঞ সম্পন্ন করতে দিল না। তখন বাধ্য হয়ে পুরোহিত মশাই দোতলায় যান, ওদের বাড়িটা হচ্ছে দোতলার ছাদ, দোতলায় যান, দোতলায় গিয়ে দরজাগুলো সব লক করে দেন। যে আত্মীয় স্বজন ছিল, যারা ছিলেন, উনি একটা সুতো দিয়ে বন্ধন করেন, মানে সার্কেল মতো রাউন্ড করে দেন, বড় করে মন্ত্র দিয়ে রাউন্ড করে ওই সুতোর ভিতরে সমস্ত আত্মীয় স্বজনকে রাখেন, এবং ওই তার মাঝখানে যজ্ঞ হয়। কিন্তু ওখানে যজ্ঞ হলে কি হবে, ছাদের মধ্যে কন্টিনিউ এরকম হচ্ছে, কন্টিনিউ দৌড়াচ্ছে, একটা তো ভয় কাজ করছে সবার মধ্যে। হঠাৎ করে দরজাটা ধরাম করে খুলে গেল, দিয়ে ওই ভ্যাপসা গন্ধ, ওই যজ্ঞ হচ্ছে তখন, বুঝতে পারছি। লক দরজাটা যেটা লক করা আছে, মানে ওর বেডরুম থেকে হঠাৎ করে দরজাটা খুলে গেল, ওই মেয়েটির রুমটা থেকে। যাই হোক, ওই রকম ভাবেই যজ্ঞটা সম্পন্ন হয়। সম্পন্ন হওয়ার পর পুরোহিত মশাই এবার মানে বাড়ি যাওয়ার জন্য রেডি, বাড়ি যাচ্ছেন। পুরোহিত মশাই আবার বুঝতে পারেন সেম একই কেস, ওনার বাইকের পিছনে কেউ বসে আছে, এবং এবারের বসাটা যেন একটু রূঢ় লাগলো ওনার, কারণ উনি তো যজ্ঞ করেছেন, তাকে তো সরানোর জন্য, সে তো একটু রেগে আছে যে আমি আমার মাকে নেব, তুমি আমাকে কেন তাড়িয়ে দিচ্ছ এখান থেকে। সেম পুরোহিত মশাই খান, খেয়ে বসেন, পুরোহিত মশাই বুঝতে পারছেন ওনার বেডের পাশে কেউ বসে আছে। আচ্ছা আচ্ছা। খাওয়া দাওয়া করে পুরোহিত মশাই শুয়ে পড়েন। তখন একদম মাঝরাত, ওই 2টো থেকে 3টে, পুরোহিত মশাইকে সজোরে লাথি মেরেছেন, সজোরে পুরোহিত মশাই নিচে পড়ে যান। মানে একদম মানে কতটা শক্তি তাকে প্রয়োগ করে তাকে লাথিটা মারলে যেটা হয়, পুরোহিত মশাইকে ঠিক সেইভাবে লাথিটা মেরেছে। পুরোহিত মশাই একদম নিচে। তখন পুরোহিত মশাই খুব ভয় পেয়ে যান, খুব। আর এদিকে কিন্তু এই যজ্ঞের পরও যে সবকিছু কমে গেছে সেটা কিন্তু কমেনি, সেটা কিন্তু কন্টিনিউ চলছে। মানে যজ্ঞটা এক প্রকার মানে কাজে আসেনি, যেটা না কাজে আসেনি, আরো বেড়ে যায়। তখন কন্টিনিউ ধোঁয়ার মতো একদম সামনে সবাই দেখতে পাচ্ছে যে জানালার সামনে কেউ দাঁড়িয়ে আছে, একটা ধোঁয়ার মতো কন্টিনিউ দাঁড়িয়ে আছে। এবারটা চুলগুলো পুরো উড়ছে, একটা অবয়ব দেখতে পাচ্ছে। দরজার পিছন দিয়ে আবার ওই ঠক 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 করে কেউ যাচ্ছে, দরজা খুলছে, দরজা খুলে দেখছে কেউ নেই, আর ওই সেই কালো বেড়াল। মানে ওরা আর থাকতে পারছে না, মানে এমন একটা এত বাজে পরিস্থিতি শুরু হলো, কেউ থাকতে পারছে না।
তখন পুরোহিত মশাই তার বাবা মানে বাড়িতে ফোন করে বলেন যে ও কিন্তু আর মানে আরো ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে, ও আর নিজের মধ্যে নেই। সুতরাং মানে যত তাড়াতাড়ি সম্ভব পিণ্ড দেওয়ার মানে গয়ায় পিণ্ড দিতে বলছেন পুরোহিত মশাই। 4 দিনের কাজটা হয়ে যাওয়ার পর থেকে এগুলো শুরু হয়েছে। হ্যাঁ 4 দিনের কাজটা না, যেদিন মারা গেছে সেদিন থেকেই শুরু হয়েছে। না, এই বাড়াবাড়ির কথা বলছি আমি। হ্যাঁ ওই কাজটা করার পর তো যজ্ঞ করার পর, হ্যাঁ এবার 4 দিনের কাজ করার পর পিণ্ড দেওয়ার কথা। এটা 15 দিন চলে গেছে। এটা 15 দিন চলে গেছে, কারণ 15 দিন ওদেরকে বাড়ি থেকে বের হতে দেয়নি। কেউ বাড়িতে ভয় তো আসতেও পাচ্ছে না। এই ঘটনাটার পর বাড়িতে কেউ আসতেও তো পাচ্ছে না, কে আসবে? আর এখনো কেউ যায় না ওদের বাড়িতে। ওদের বাড়িতে এখনো সেরকম স্যাঁতস্যাঁতানি ভাব এখনো। পিণ্ড দেওয়ার ব্যাপারটা বললেন, তারপর কি হলো? হ্যাঁ যাই হোক, পিণ্ড দেওয়ার ব্যবস্থা করতে বলেছেন পুরোহিত মশাই। না ঠিক আছে, পরের দিন সকালে তার বাবা রেডি হচ্ছে, পিণ্ড দিতে যাবে। আর বাবা মানে যখন থেকে বাড়ি থেকে বেরিয়েছে, তার বাবা কন্টিনিউ কাঁদছে। কেউ কাঁদছে, বাবা তুমি যেও না, বাবা তুমি যেও না, একই কথা কন্টিনিউ বলে যাচ্ছে। এবং ওর বাবা দেখতে পাচ্ছে যেই জুতো পরে সে বেরিয়েছিল সেই দিনে, এবং যে জামা পরে বেরিয়েছিল সেই জামা এবং জুতো পরে পাশ দিয়ে কেউ হাঁটছে, আর কন্টিনিউ বলে যাচ্ছে বাবা তুমি যেও না। তার বাবা অঝরঝরে কাঁদছে যে এই রকম অবস্থা, যে আমার মেয়েটা মানে এইভাবে মারা গেল, এইভাবে চলে গেল, যে তুই কেন এরকমটা করলি, তুই কেন এরকম করলি। খুব কাঁদছে তার বাবা, খুব কাঁদছে। যাই হোক, এদিকে পুরোহিত মশাই কিন্তু বলেছিলেন ও তোমাকে মানে বাধা দেবেই, ওর যত রকম শক্তি থাকবে ও তোমায় বাধা দেবে, প্রাণ চেষ্টা করবে তোমাকে বাধা দেওয়ার, তুমি কিন্তু মুক্তি যাতে না পায়, তুমি কিন্তু ওর কথা শুনবে না। ওর বাবা যায় এবং ইমোশনালি ব্ল্যাকমেল করছে তো বাবাকে, বাবা তুমি যেও না, মানে পুরো লেজিট শুনতে পাচ্ছে এরকম। হ্যাঁ মানে খুব ভয়ঙ্কর একটা ব্যাপার। এরপরে যেটা হলো কৌস্তব, তুমি শুনলে মানে অবাক হয়ে যাবে। ওর বাবা অদ্ভুত একটা মানে গয়ায় গিয়ে পৌঁছেছে, অদ্ভুত রকম হাওয়া, মানে ঝোড়ো হাওয়া যেটাকে বলে, ঝোড়ো হাওয়া মানুষকে এগোতে দিচ্ছেই না, ওর বাবাকে এগোতে দিচ্ছেই না। ওর বাবা তখন পাশের একজনকে জিজ্ঞাসা করলেন যে কি ব্যাপার বলুন তো, এইরকম ওয়েদার। উনি তখন বলছেন কই ওয়েদার তো ঠিকই আছে, ওয়েদার তো কোনো প্রবলেম নেই, ঠিকই তো আছে ওয়েদার। ওর বাবা তো তখন তো বুঝতে পারছে যে এইরকম ওয়েদার। তখন পুরোহিত মশাইকে ফোন করেন যে আমাকে কিছুতেই এরকম ভাবে এগোতে দিচ্ছে না। পুরোহিত মশাই আবার একই কথা বলেন যে তুমি কিছুতেই তুমি হার মানবে না, তোমাকে ওটা গয়ায় দিয়ে আসতেই হবে, কারণ ও প্রাণ চেষ্টা করবে তোমাকে, ও চায় না এখান থেকে যেতে। আর ও যদি থাকে ওর মাকে তো নিয়ে যাবেই, সাথে সাথে তোমাদেরকেও নিয়ে যাবে, ও কাউকে এখানে রাখবে না, কারণ ও একা থাকতে পারছে না। ও বলছে বাবা এখানে অন্ধকার, আমি থাকবো না এখানে। তারপর ওর বাবা এগোতে গিয়ে দেখে যে রাস্তার ধারে যে লাইট গুলো থাকে না, ওই লাইটের মধ্যে বসে বড় বড় কেউ পা ঝোলাচ্ছে আর এরকম ভাবে চুল উঠছে, কাঁদছে। মানে এটা বিহারের গয়াতে? হ্যাঁ, যে পরপর লাইট বাই লাইট গুলো আছে না বড় বড়, মানে এই জিনিসটা ফলো করেছে, মানে বাবার পুরো পেছনে ছিল। হ্যাঁ, ও কন্টিনিউ বাবাকে তো বাড়ি থেকে কন্টিনিউ ফোন করছে, মানে ফলো করছে। ওর বাবার প্রোটেকশন আছে বলে বাবার গায়ে হাত দিতে পারছে না, কিন্তু দূর থেকে বাবাকে বাধা দেওয়ার চেষ্টা করছে। ওই লাইটের মধ্যে পা ঝুলিয়ে কেউ বসে আছে, ওর বাবা সেটা দেখছে। মানে কিরকম ক্রিপি একটা ব্যাপার, ওই পা ঝুলিয়ে বসে আছে, চুল উঠছে আর কন্টিনিউ কাঁদছে। ওই যতটা রাস্তা পেরেছে মানে ওই পুরো লাইট বাই লাইট, একটা লাইটে পা ঝুলিয়ে বসে কাঁদছে, চুল উঠছে, আবার তারপরের লাইটে লাফিয়ে লাফিয়ে যাচ্ছে। ওর বাবা সেটা সব দেখছে। তারপর ওর বাবা যথারীতি গয়ায় পিণ্ড দান করে। যেই পিণ্ডটা দান করলো সমস্ত কিছু স্টপ, কোনো কান্না নেই, কোনো সাউন্ড নেই, ওয়েদার ঠিক, কোনো কিচ্ছু নেই, একদম পুরো নর্মাল। তারপর তার বাবা বাড়িতে আসে। বাড়িতে আসার পর মোটামুটি সব ঠিকই আছে। ওর মা একদিন স্বপ্ন দেখেছিল, ঘুমোচ্ছে, ওই মেয়েটি এসে ওর মায়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে।
যে ব্যক্তি মারা গেছে, হাত বুলিয়ে দিচ্ছে। তারপর পুরোহিত মশাই বলেন যে ওটা তো আত্মহত্যা ছিল না, ওকে প্ল্যান করে মেরে দেওয়া হয়েছিল, ওর কোথাও নবজন্ম হয়ে গেছে। এবং আমরা পরে শুনেছি ওই মেয়েটির যে মামার মেয়ে, তার সাথে ওর খুব খুব ভালো বন্ধুত্ব ছিল, খুব ক্লোজ। এবং ওর যে মেয়েটি হয়েছে সে নাকি মানে এরই মতো দেখতে, এবং ওরা নাকি বলে এই ফিরে এসেছে। মানে মামার মেয়ে মানে যেই মেয়েটি মারা গেছে ওর যে মামার মেয়ে, তার মেয়ে হয়েছে, হ্যাঁ, তাকেও নাকি এরই মতো দেখতে, এবং এরা খুব ভালোবাসে। ওর মার বাড়িতে একা থাকতে পারে না জানো, ওই জন্য ওর মা একটা টিয়া পাখি রেখেছে। টিয়া পাখিটা ওর প্রাণ। এবং যখন এই পিণ্ড ফিণ্ড সব দেওয়া হয়ে গেল, সমস্ত কাজ সম্পন্ন হলো, তারপর থেকে ওই ঘরটা থেকে কোনো আর গন্ধ নেই। এখন খুব মানে কোনো গন্ধ নেই, শুধু ধূপের গন্ধ। এবং আমার মেয়ে যখন ডাকতে যেত, আমার মেয়েকেও বারণ করেছিল, তুই ওই ঘরটায় যাস না, ওই ঘরটায় ঢুকবি না। এখনো পর্যন্ত ওর মাই ওই ঘরটায় ঢোকে, আর কেউ ঢোকে না ওর ঘরটায়। সাংঘাতিক ঘটনা এটা, সাংঘাতিক মানে। এবং আর ওই যে বাগানটা খুব খুব প্যাথেটিক, মানে কি বলবো, যে ওই যে কাঁঠাল গাছটা দেখেছি ওর মা দেখছিল, ওর কাঁঠাল গাছ, জবা গাছ, ওর বাড়ির সামনে যেগুলো আছে সেগুলো সব ওরই লাগানো। ও মারা যাওয়ার পরে এই গাছগুলো ছিনিয়ে গেছিল। এবং ওর যে বসানো গাছগুলোর ফুলগুলো কালো হয়ে যাচ্ছে, প্রত্যেকটা ফুল কালো হয়ে গেছে। তুলসী মঞ্চ নেই, মানে ওই যে মারা গেছিল যখন, তুলসী গাছটাই শুকিয়ে গেছিল। এখন ওই তোমার যে ব্যাগটা আছে, ওদের ব্যাকইয়ার্ডটা আছে, ওখানে একটা তুলসী মঞ্চ করা আছে। আমি গেছিলাম, ওখানে বড় একটা শিবের মূর্তি রাখা আছে। এখন সব হনুমানজির মূর্তি, হনুমানজির ছবি, এবং সব ঠাকুর রাখা আছে। কিন্তু তুমি ঘরটায় ঢুকলে তুমি দোতলাটায় উঠতে পারবে না। এখনো এরকম এফেক্ট রয়েছে? হ্যাঁ, এরকমই আছে। আমি তো গিয়ে আমার নিজেরই কেমন গা থমথমে লাগছে। এটাই ছিল আজকের কিউরিও ফাইটের দুটি ঘোস্টলি কল রেকর্ডিং। এই দুটি ঘটনার মধ্যে আপনার কোন ঘটনাটি বেশি ভয়ের মনে হলো, বেশি ভয় উদ্রেক করলো বলে আপনার মনে হলো, সেটা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন। এবং হ্যাঁ, আপনারাও যদি কিউরিও ফাইটে আপনার ঘটনা শেয়ার করতে চান তাহলে হোয়াটসঅ্যাপ করুন। হোয়াটসঅ্যাপ নম্বরটি হচ্ছে 7551824486। এই নম্বরটি আপনারা এখানে যারা শুনলেন তারা নোট ডাউন করতে পারেন, অথবা ডেসক্রিপশন বক্স বা কমেন্ট সেকশনের পিন কমেন্টেও আপনারা নাম্বারটি পেয়ে যেতে পারেন। তাহলে চলুন, আমি আর কথা বাড়াচ্ছি না, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে রবিবার দুপুর ঠিক 3টের সময়। ততক্ষণ অবধি কিউরিও ফাইটের এরকম আরও দুটি এপিসোড দেখতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাঁ দিকের বক্সে ক্লিক করুন। কিউরিও ফাইট প্রেজেন্টস ঘোস্টলি কল রেকর্ডিং, a horror audio documentary by কৌস্তভ কুমার। এবার ভয় পাবে